Assalamu alaikum and good morning to everyone. So before starting today's class, again I would like to share with you my Google Classroom code. এটা নিয়ে একটু কথা বলার আছে। আমি আমার এইবারে স্পেশালি এই সেমিস্টারে আমি হচ্ছে কোনোভাবেই আপনাদের সাথে কোনো কিছু কিন্তু ফেসবুক থ্রুতে দেখবেন শেয়ার করছি না, যে ফেসবুকে বা মেসেঞ্জারে দেখবে যে ওখানে শেয়ার করছি না। আমি কিছু ইনফরমেশন হয়তো শেয়ার করি, সেটা তো আমার আমার পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে না, সেটা আমার যে পেজ আছে সেটা টোটালি ডিফারেন্ট থিং, সেটা দিয়ে আমি সাধারণত শেয়ার করবো। ওইটা আমার আমার অফিসিয়াল পারপাসে ইউজ করার জন্য, তো ওখানে আমি শেয়ার করি। আমি কিন্তু আমার পার্সোনাল আইডি দিয়ে কিছু শেয়ার করি। সো মেসেঞ্জার গ্রুপস এন্ড আদার্স এগুলো আমি এবার ওইভাবে মেনটেনও করছি না। আপনাদের যদি আপনারা মেনটেন করেন, দ্যাটস ওকে ফর মি। তো এটুকু জাস্ট বলে দিয়েছিলাম। তো আমার ক্লাসের কেন বলছি সেটা বলছে কারণ আমার ক্লাসের অলরেডি একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেটা আমি খুব প্রপারলি ইউজ করে থাকি, দ্যাট ইজ গুগল ক্লাসরুম। এখানে হচ্ছে আছে, এটা আমাদের গুগল ক্লাসরুম এন্ড দিস ইজ আওয়ার গুগল ক্লাসরুম কোড ZV4S2VG। এই নাম্বারটা প্রেস করে আপনি চাইলেই গুগল ক্লাসরুম আমার ক্লাসে জয়েন করতে পারবেন। গুগল ক্লাসরুমে ক্লাসে জয়েন করার জন্য সিস্টেম হচ্ছে ওপেন এনি ব্রাউজার like Opera or Mozilla Firefox or Explorer or Chrome browser. Like I'm using Chrome browser. If you want, you can use all of them. Then write down Google Classroom. I'm talking about laptop বা ডেস্কটপ থেকে কিভাবে যাবেন। তো সেখানে হচ্ছে গিয়ে কিভাবে জয়েন করবেন, তারপর গুগল ক্লাসরুম প্রেস করবেন, করার পরে দেখবেন যে গুগল ক্লাসরুম একটা ইন্টারফেস আসবে। সেখানে জয়েন এ ক্লাস, ওই অপশনটাতে ক্লিক করতে, রাইট সাইডের আপার কর্নারে থাকে জয়েন এ ক্লাস অপশনে ক্লিক করলে হচ্ছে আপনি আমার ক্লাসের এই এই নাম্বারটা প্রেস করলে আপনি আমার গুগল ক্লাসরুমে জয়েন করতে পারবেন। আচ্ছা, এরপর আমার গুগল ক্লাসরুমে যখন জয়েন করবেন, যেহেতু এখনো গুগল ক্লাসরুম আছেন, দেখেন আমার ক্লাসরুমে আমি এভরি ইনফরমেশন আপডেট করি। ইভেন আপনাদের কাছ থেকেও আমি আমি স্ট্রিম চেক করি রেগুলার বেসিসে, যে কেউ কোনো পোস্ট করেছে কিনা, যে কোনো সমস্যা। যেমন লাস্ট টাইম আই ওয়াজ সিক, ইয়া ট্রু, আমি কিন্তু সেটা পোস্ট করে রেখেছি যে হ্যাঁ আমি সিক। আমার সেদিন অবস্থা খুবই খারাপ হয়েছে, এখনো খারাপ, বাট গলা ব্যথা ব্যথা করছে, শরীর খারাপ লাগছে, কিন্তু ওইটা ওই দিনের মতো অত এক্সট্রিম খারাপ ছিলাম না, বা ফিভার একটু কমে আসছে আমার এরকম। সো লেটস সি। দেখেন আমি কিন্তু আমার স্ট্রিম, আমি ক্লাস ওয়ার্ক আছে, যেহেতু আমি এখানে টপিক দিয়ে আলাদা করেছি। সো আই হ্যাভ আপলোডেড every single thing about my class, like recorded version, books, course outline, class link. So you will find out everything over here. এই যে আমি ক্লাস লিঙ্ক গুলোকে আলাদা আলাদা এই যে দেখেন ডেট ওয়াইজ হচ্ছে আপলোড করে দিচ্ছি। যেমন আজকেটা আমি জাস্ট এই যে আজকে তারিখ দিয়ে আপলোড করে রেখেছি, এবং এটা কালকে করে রেখেছিলাম। তো আমার গুগল ক্লাসরুমে সবকিছু পাবেন, আমি এটার উপর রিলাই করি। তারপরও যদি ধরেন কেউ না বুঝেন, সেক্ষেত্রে আমি আসলে কি বলবো, সেই ক্ষেত্রে হচ্ছে এটা গুগল ক্লাসরুম কিভাবে অপারেট করতে হয়, এটার জন্য এখন আসলে এটা নিয়ে আমার ক্লাস নিতে গেলে আমার একটা পুরো ক্লাস চলে যাবে। আর তারা কি ইউটিউব দেখতে পাচ্ছেন? ইউটিউবে চলে গিয়েছি, এই ইন্টারফেস কি ওপেন হয়েছে? জি ইউটিউবের ম্যাম। ইন্টারফেস কি ওপেন হ্যাঁ। হয়েছে? আচ্ছা, আমার এখন যেহেতু সময় নেই, জাস্ট এই আমি আমার চ্যানেলে হচ্ছে একটা ভিডিও আপলোড করেছিলাম, মানে এটা আমাকে এখন দেখাচ্ছেও না। সেটা হচ্ছে হাউ টু ইউজ গুগল ক্লাসরুম অ্যাজ এ এমএলএস। আচ্ছা, প্লে লিস্টে পাওয়া যেতে পারে। এরকম একটা হচ্ছে গিয়ে আমার ভিডিও আছে, এন্ড আমি কি করব আপনাদের হেল্প করার জন্য আমি এটা বলতেছি, ওই ভিডিওটা না দেখতে পারেন। ও দ্যাটস আ ভেরি হেল্পফুল ভিডিও, সিরিয়াসলি। আমি নিজেও আমার কাছে কেউ জানতে চাইলে আমি আমার কলিগদের এটা সাজেস্ট করি যে এটা একটু দেখেন। এই যে আমি চলে গেছি, এটা আপনাদের জন্য না, নিচে আছে। কোথায় গেল? আচ্ছা, এখানে মেইন কথা হচ্ছে কি এই প্লেলিস্টটাতেই আছে। তো এখানে একটা ভিডিও আছে। আচ্ছা, আমি কি লিখেই দিই, সার্চ করলেই তো পাবো। How to use Google Classroom. নিজের ভিডিও নিজে এইভাবে টাইপ করে খুঁজে বের করতেছে।
আচ্ছা, খুঁজে পাচ্ছি না। সো মেইনলি হচ্ছে কি, এটা আমি যতটুকু জানি, আমি যেভাবে সেটআপ দিয়ে রেখেছি, তাতে ইফ ইউ আর এ নিউ কামার ইন মাই পেজ, আপনার জন্য না ওটা ওপেন হবে, ওই ভিডিওটা। তো এই জন্য আমি জানতাম যে এটা এখানে আসে, এখন এটা দেখা যাচ্ছে না, তো তো আমি খুঁজে পাচ্ছি না। সো হাউ টু ইউজ গুগল ক্লাসরুম অ্যাজ এলএমএস, এরকম একটা ভিডিও আমার আপলোড করা আছে। ওখানে না আমি খুব ইন ডিটেল আলোচনা করেছি যে কিভাবে গুগল ক্লাসরুমটাকে আপনি অ্যাজ এ স্টুডেন্ট ইন্টারফেস আপনি ওটাকে দেখবেন এবং ওটাকে কিভাবে প্রপারলি ইউজ করতে পারেন। সো আমি সাজেস্ট করব হচ্ছে কি, একটু কষ্ট করে ওটা দেখে নেন। হ্যাঁ, এখন এটা একটা ক্লাস টাইমে যদি আমি এটা করতে যাই, আপনাদের অপরচুনিটি কস্ট অনেক হাই থাকবে ক্লাসে, এই জন্য। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার দিই। আমাকে একজন, আমি যদিও সিক ছিলাম, আমার এই জন্য এন্টারটেইন করতে পারি না, সরি টু হিম। আমাকে একজন ফোন করে জানতে চেয়েছিলেন তিনি ক্লাসের রেকর্ডেড ভার্সন গুগলে, মানে ইউটিউবে যে খুঁজে পাচ্ছে না, কারণটা কি? আচ্ছা, এখানে একটা কারণ আছে। আমি এখানে একটা সেটিংস একটা চেঞ্জ করে রেখেছিলাম, এই জন্য হচ্ছে খুঁজে পাচ্ছিলেন না। আমি ফর প্রাইভেসি পারপাস এটাও বলে দিচ্ছি কেন এটা করেছে। প্রাইভেসির জন্য আমি কিছু ক্ষেত্রে, আচ্ছা একটু ডোরটা ক্লোজ করি, পাখির শব্দ আসছে প্রচুর। আচ্ছা, সো ফর প্রাইভেসি পারপাস আমি যেটা করেছি, এটা আপনারাও জেনে রাখেন সো দ্যাট আপনাদের কোনোভাবে প্রাইভেসি হ্যাম্পার হবে না। আমি অনেক সময়ই দেখা যায় যে আহ, আপনাদের যে ভিডিওগুলো আমি ইউটিউবে দিচ্ছি, ইয়েস দ্যাটস এ পাবলিক প্ল্যাটফর্ম। তো কোনো কারণে যদি আমার মনে হয় যে না, এই আজকে ক্লাসে যা পড়াচ্ছি বা স্টুডেন্ট কোনো কারণে প্রাইভেসি হ্যাম্পার হতে পারে, হয়তো আপনাদের কথা বলেছে, আপনাদের আইডেন্টিটি যে কোনো ভাবে ফাইন্ড আউট করে ফেলা যাবে, সেই ভিডিও আমি একটা প্রাইভেসি, অনেকগুলো প্রাইভেসি অপশন আছে, তার মধ্যে একটা প্রাইভেসি অপশন হচ্ছে আনলিস্টেড। আবার শুনে নেন, যারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন তারাও জানতে পারবেন, আপনি অনেকগুলো প্রাইভেসি দিয়ে ভিডিও আপলোড করবেন, পাবলিক, প্রাইভেট, এরকম আর একটা অপশন আসে আনলিস্টেড। আনলিস্টেড হলে যেটা হয়, তখন এটা পাবলিকলি পাবলিশড হয় না। আপনি এটাকে পাবলিশ করার পরে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর আমি এটা বলছি, যখন আপনি আপলোড করে ফেলবেন, আনলিস্টেড করে যদি আপলোড করেন, তখন আপনি লিঙ্কটা যাদের সাথে শেয়ার করবেন তারা শুধুমাত্র ভিডিওটা দেখতে পারবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি যেমন আপনাদের সাথে গুগল ক্লাসরুমের লিংক শেয়ার করছি, বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। শুধুমাত্র সেই কেসে আপনি ওই ভিডিওটা দেখতে পাবেন। সো ওরকম ভাবে অনেক ক্ষেত্রে আমি আপনার ভিডিও আপলোড করে রাখি। তো আপনার প্রাইভেসি বা ইউনিভার্সিটির পলিসি, ইউনিভার্সিটির প্রাইভেসি, এটা মেনটেন করাও কিন্তু আমার কনসার্ন। তো আমি এভাবে অনেক ক্ষেত্রে ভিডিও আপলোড করি। এই কারণে আমি বুঝতে পেরেছি যে অনেক ক্ষেত্রে আপনি সার্চ দিলে খুঁজে পান না। যেমন এখন আমার মনে হলো যে আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না, ওইটা হয়তো ওই যে বাই ম্যানুয়ালি আমাকে খুঁজে বের করতে হবে প্লে লিস্টে ঢুকে, ওইখানে হয়তো ওটা আছে। এরকম ভাবে, এরকম কারণে কিছু ভিডিও হচ্ছে গিয়ে আপনার খুঁজে পান না, ডিরেক্টলি হয়তো খুঁজে পাচ্ছেন না। তখন কাইন্ডলি হচ্ছে আইদার প্লে লিস্টটাতে চলে যাবেন, কারণ প্লে লিস্ট লিংক যেহেতু আপনার সাথে শেয়ার করা আছে, আপনি পাবেন। আপনাদের যে সব ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে, ওখানে চলে যাবেন, ওখানে পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে এটাই ব্যাপার। আচ্ছা, আরো একজন স্টুডেন্ট প্রশ্ন করেছিলেন যে ম্যাডাম আমার কাছে আহ রেগুলার আপডেট এসে নোটিফিকেশন আসে মেইলে, সরি, গুগল ক্লাসরুমে যেরকম আমি আমি কিছু পোস্ট করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান না, এরকম আমি যদি ইউটিউবে আপনার কোনো ভিডিও দিই আপনি নোটিফিকেশন পেতে যাচ্ছেন। এই ব্যাপারে আমার খুব বেশি আইডিয়া নাই, বাট আমি অ্যাজ ফার আই নো, যদি আপনি আহ এখানে কোথায় যেন একটা বেল আইকন থাকে, সেই বেল আইকন প্রেস করলে আপনি হচ্ছেন গিয়ে দেখা যাবে যে, মানে আপনি নোটিফিকেশন অন করে রাখবেন সো দ্যাট তখন হচ্ছে কি আপনার গুগল, আমি কোনো ভিডিও রেকর্ডেড ভার্সন যখনই দিয়ে দিবো আপনাকে, আপনার যে মেইলটা আছে সেই মেইলে আপনাকে হচ্ছে গিয়ে মেইল করে দিবে। এই তো। তো এগুলা ছিল যা যা প্রশ্ন করেছেন সেটা। এবার আসি লাস্ট ক্লাস থেকে আমাকে, আমি এটা তো কাছে, কারণ আমি নিজেও এখান থেকে একটা লিংক আজকে ইউজ করে থাকবো। তো আমাকে লাস্ট ক্লাসে হচ্ছে রাসেল প্রশ্ন করেছিল যে ম্যাডাম যদি হচ্ছে গিয়ে, সেটাতে তো আছে। আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমাকে রাসেল প্রশ্ন করেছিল যে আমি কোশ্চেন গুলো কিভাবে করব এবং সেক্ষেত্রে আসলে আপনারা মানে হেল্পটা কিভাবে পাবেন, আমার ক্লাস থেকে কিভাবে হেল্পটা পাবেন, সেটা নিয়ে প্রশ্ন ছিল। বা আমি যদি রিভিউ কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করতাম তাহলে হেল্প হতো। আচ্ছা, তার আগে সবাই কি এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন? জি ম্যাম, ছবিটা দেখা যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে। আর সবার উদ্দেশ্যে একটু বলবো, আমি রেকর্ডিং যেহেতু স্টার্ট করেছি, এখন আপনারা চ্যাট বক্সে নেম এন্ড আইডিটা দিয়ে দেন। চ্যাট বক্সে নেম আর আইডিটা দিয়ে দেন, তাহলে হচ্ছে গিয়ে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি সেকেন্ড মানে ক্রস চেক হিসেবে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা পেয়ে যাব। ওকে, সো দিস ইজ মাই যেটাকে বলা যায় কি বলছি, আচ্ছা রাসেলের কোশ্চেন আনসারটা দিচ্ছিলাম। উনি প্রশ্ন করেছিলেন যে আমি কিছু রিভিউ কোশ্চেনের কথা বলেছেন। দেখবেন যে ম্যানকিউর পার্কিনের বই রিভিউ কোশ্চেন থাকে প্রত্যেকটা টপিক শেষে। তো উনি বলেছিলেন যে রিভিউ কোশ্চেন গুলোর অ্যান্সার কোথা থেকে পাবো, এবং হচ্ছে গিয়ে বা এরকম আরো কিছু রিভিউ কোশ্চেনে আলোচনা করে আপনাদের জন্য হেল্প হয়। মজার বিষয় হচ্ছে গিয়ে একটু ওপেন বুকের মতো আমি একটু বলে দিই, আমি ম্যাক্রোতে যখন কোশ্চেন করি আমি রিভিউ কোশ্চেন গুলো আগে দেখি বসে বসে। ম্যাক্রো ইকোনমিক্স এর জন্য যখন আমি অ্যাসাইনমেন্ট বলেন, ফাইনাল এক্সামের জন্য কোশ্চেন বলেন করে দিই, তখন আমি রিভিউ কোশ্চেনটা দেখি। তো আপনি যদি রিভিউ কোশ্চেনটা দেখেন, মোটামুটি শিওর থাকবেন যে এই কাইন্ড অফ কোশ্চেনই আমি আপনার জন্য করব। সো ওখান থেকে পাবেন। আর প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কি ওয়ার্ডস বলে একটা সেশন থাকবে আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষে। পার্কিনের বই আমি যখন বইটা শেয়ার করবো আবার দেখাবো, ওখান থেকেও আপনি চাইলে ও কিওয়ার্ডস যেটা হয় যে পার্কিন নিজেই মানে যিনি অথর তিনি নিজেই দেখিয়ে দিয়েছে যে এই কোশ্চেনের অ্যান্সারটা কোন পেজে পাবেন। তো ওখান থেকে আপনি অ্যান্সারটা খুঁজে পাবেন, এটাই। আর রিভিউ কোশ্চেন তো একটা হবে না, অনেকগুলো রিভিউ কোশ্চেন হবে। তো সেখান থেকে আপনি দেখা যাবে যে রিভিউ কোশ্চেন কভার আপ করে আসলেও দেখা যাবে যে মানে বেশ বড় একটা সিলেবাস আপনাকে কমপ্লিট করে আসবে, অনেকগুলো টপিক কমপ্লিট করে আসতে হবে, তো সেখানে যেতে পারবেন। ওকে, সো আজকে আমরা যেটা নিয়ে স্টাডি করব দ্যাট ইজ সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ইন ম্যাক্রো ইকোনমিক্স। এটা একটা ওপেন অ্যাক্সেস। আমি আজকের ক্লাস এইটা যেটা পড়াচ্ছি এটা অ্যাকচুয়ালি একটা ওপেন অ্যাক্সেস আপনার হচ্ছে গিয়ে যেটাকে বলে যে ম্যাটেরিয়াল। এটার জন্য হচ্ছে গিয়ে পার্কিনের বইয়ে তেমন কোনো ভালো ডিটেল আলোচনা নাই। আমার কাছে আরো যে ম্যাক্রো ইকোনমিক্স এর আরো কয়েকটা রাইটারের বই আছে, তাদের কারোর বইয়ে এই বিষয়টা এরকম ইনডেপথ আলোচনা করে নাই, এরকম সুন্দর একটা ছবি নিয়ে আলোচনা করে নাই। এটা পার্কিনের আগের বইতে ছিল। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি যেটা পড়েছি, আপনাদের জন্য তো এখন 10th এডিশন আছে, আমি যেটা পড়েছি আমার মনে নেই আমি কত এডিশন পড়েছি, আমার ওই অরিজিনাল বুকটাই আছে, তো সেখানে কিন্তু আবার এটা আছে। তো আমি এটা আসলে মাইক্রোতে যেমন আমরা সার্কুলার ফ্লো ডায়াগ্রাম পড়ে আসি, ম্যাক্রোতেও একটা সার্কুলার ফ্লো ডায়াগ্রাম হতে পারে। সরি, সো ম্যাক্রোতেও একটা সার্কুলার ফ্লো ডায়াগ্রাম হতে পারে। এটা আগে বইয়ে ছিল, তো সামহাউ লেটেস্ট এডিশনে তারা হয়তো মনে করেছেন যে এটা জানানোর দরকার নাই। আমি এটা এটা পড়ানোর প্রয়োজনীয়তা বোধ করি, এই জন্য এটা আমি পড়াই। সো যেহেতু লেটেস্ট এডিশন আপনাদের সাথে এখন বই কেনার সুযোগ নেই, মানে পুরাতন বই তারা আপনাদের কাছে নাই। আমি আগে যখন ম্যাক্রো পড়েছি তখন এটা বইয়ে ছিল, এখন লেটেস্ট এডিশনে এটা নাই। তো এখন আমরা কি করতে পারি, আমরা যেটা করব এটা ওপেন মানে ওপেন এক্সেস হিসেবে যেখানে পাবো সেখান থেকে নিয়ে পড়বো। এই জন্য এই ইমেজটা আমি অলরেডি আপনাদের গুগল ক্লাসরুমে শেয়ার করে রেখেছি, যে যে ইমেজটা আমি ইউজ করে আপনাদেরকে বোঝাবো। আর এটা ডেসক্রিপশন আপনি চাইলে উইকিপিডিয়া থেকে নিতে পারেন, slideshare.com থেকে নিতে পারেন। জাস্ট সার্চ দিবেন সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ইন ম্যাক্রো ইকোনমিক্স। তো আমি একটু রিকোয়েস্ট করবো একটা পেন এন্ড পেপার নেন, সেখানে নিজেই লেখেন সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ইন ম্যাক্রো ইকোনমিক্স। সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ইন ম্যাক্রো ইকোনমিক্স। ঠিক আছে, মাইক্রোটা না ম্যাক্রো, এখানে একটু কন্টেন্ট চেঞ্জ হবে, অলমোস্ট মাইক্রোর মতনই, জাস্ট কিছু কন্টেন্ট চেঞ্জ হবে। ঠিক আছে, তো সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ইন ম্যাক্রো ইকোনমিক্স। এখন প্রশ্ন, ম্যাডাম এই ছবিটাকে এখন ড্র করতে হবে? আপাতত আজকে ড্র করে আমি টাইমটা ওয়েস্ট করব না, মানে কিন্তু আমি সাজেস্ট করবো এটা বাসায় একবার হলো আঁকবেন, ওই যে সার্কুলার ফ্লো ডায়াগ্রামের মতোই এটা ছিল। আমরা মাইক্রোতে করেছি না, আপনারা হচ্ছে আপনার ম্যাক্সিমাম স্টুডেন্ট রিপিট হয়ে আসছেন তো মাইক্রো থেকে, এই জন্য হচ্ছে গিয়ে আমি বলছি বারবার। সো মাইক্রোতে যেটা করেছি ওইটারই একটু আপগ্রেডেড ভার্সন পাবো। সো আচ্ছা, একটু দেখে নি পার্টিসিপেন্ট লিস্টটা, ওখান থেকে আপডেটেড ভার্সনটা আমরা পাবো। তো এবার আসি, একটু যদি রিকল করি, আমি একটু পিছনে যাই, আমার ওই ক্লাসে ছিল, এই ক্লাসেও আছে এরকম স্টুডেন্ট আমি হিসেবে পাই হচ্ছে কাজী মোহাইমিনুল ইসলাম। স্যার আছেন? ইয়েস ইয়েস ম্যাম। আচ্ছা, সার্কুলার ফ্লো ডায়াগ্রাম নিয়ে কি কিছু মনে আছে?
কিছু বলতে পারবেন, দুই একটা লাইন? ম্যাম সার্কুলার যেটা মাইক্রোতে পড়েছিলাম ম্যাম ওইটা। হুম 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 ম্যাম ওইটা ছিল ম্যাম মাইক্রোটা ম্যাম পার্থক্যটা এতটুকু বলতে পারি, এটা একটু গভর্নমেন্ট রিলেটেড, আর ওইটা ছিল ম্যাম আমাদের নিজে মানে আমরা নিজেরা কিভাবে কি ইনভলভ বলে পুরো ওইটাকে, ইকোনমিতে সেটাতে, হ্যাঁ মানে আইডিয়াটা জাস্ট আমি পার্থক্য সেটাই জানতে অতটুকু চাই। পর্যন্ত ম্যাম আমি বলি, হাউস আইডিয়াটা। হোল্ড থাকবে মানে সার্ভিস দিবে, গুড দিবে, তারপর হুম 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 ওন সেল করবে ফ্যাক্টরি অফ প্রোডাকশন এরকম কিছু। এন্ড হুম সেটা মার্কেটসরা আবার ওইখান থেকে নিয়ে, হাউস হোল্ড থেকে ফার্মটা নিয়ে ওরা আবার গুড এন্ড সার্ভিস দিবে হাউস হোল্ডকে, মানে হুম। ফার্ম। ম্যাম মানে এইভাবে। মেইন কথা তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে, কোনো একটা এক্সচেঞ্জ হবে, এই তো। জি এবং এটাকে একটা সার্কুলার ওয়েতে মানে একটা চক্রাকারে ঘটনাটা ঘটতে থাকবে, এরকম দেখেছিলাম না আমরা? জি ম্যাম, তখন আচ্ছা, খালি গভর্নমেন্টের ছিল না, হ্যাঁ এখন হয়তো গভর্নমেন্টে ট্যাক্স ছিল, দিতে এখন হবে এখানে গভর্নমেন্ট। গভর্নমেন্ট আসবে, এই তো এই এক্স্যাক্টলি। যারা একটু হলো বুঝছেন, আচ্ছা যারা বুঝতে পারছেন না বা আগে করে আসেননি কোনো প্রবলেম নেই, আমি এটা নিয়ে অবশ্যই আলোচনা করব। সো জাস্ট লাইক বিফোর, আচ্ছা এবার আসি হাউস হোল্ড যেটা বলছিল। আমি লাস্ট ক্লাস যেটা করিয়েছি ওখানে কিন্তু হাউস হোল্ড ফার্ম এগুলো নিয়ে আলোচনা করছেন, দেখবেন যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন এগুলো নিয়ে একটা বেসিক আলোচনা করেছিলাম। লাস্ট ক্লাসে ফ্যাক্টরস অফ প্রোডাকশন নিয়ে কথা বলেছি, এই কারণে যে এই জিনিসগুলো আজকের ক্লাসে আমার লাগবে। যেমন তো ম্যাম আপনি বলছিলেন যে রুম না থাকলে আপনি এখন ক্লাস নিতে পারতেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাউসটা দরকার। হাউসটা দরকার, মানে ফ্যাক্টরস, মানে আমি যে কোনো প্রোডাক্ট যদি প্রডিউস করি আই নিড ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, আমরা তিনটে। সার্ভিস পাচ্ছি এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কিন্তু সবকিছু লাগবে, হ্যাঁ অল আর ওকে। এবং দেখেন এই যেভাবে আমি এখানে যেমন হচ্ছে সার্ভিসটা প্রোভাইডার হিসেবে যখন আসছি, ঠিক একইভাবে আপনি সার্ভিস কনজিউমার হিসেবে আসছেন মানে ইকোনমিতে। এভাবে দেখেন আপনি আমি কিন্তু কানেক্টেড একটা ইকোনমিতে। আবার কোনো কেসে আমি নিজেই হচ্ছে গিয়ে ধরেন সার্ভিস পারচেস করছি, আপনারা কেউ হয়তো সার্ভিস সেল করছেন, এইভাবে আমরা কিন্তু ওভারঅল এই পুরো ইকোনমিটাতে কানেক্টেড থাকি। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি চাইলে ওই আমার এন্ড থেকে আমি সার্কুলার ফ্লোতে কিভাবে কানেক্টেড সেটা বের করা যায়। এখন দেখবো ম্যাক্রো বেসিসে, মানে হচ্ছে গিয়ে সবাই একত্রে যে ইকোনমিক অ্যাক্টিভিটিসটা করছি, মানে ইকোনমিক্স ইন এ লার্জ স্কেল। So in that cases how we are connected in economy and how we can introduce in that circular flow the government system. So আসি, যেটা হয় যে সার্কুলার ফ্লো ডায়াগ্রামে আমরা ডিসিশন মেকিং ইউনিট বলে একটা বিষয় থাকে, এরকম দুজনকে নিয়ে আসি। তো মাইক্রো ইকোনমিক্সে যখন পড়েছিলাম ওখানে ডিসিশন মেকিং ইউনিট দুইজন ছিল, আমি আমার স্পটলাইট দিয়ে দেখাচ্ছি। ইন্ডিভিজুয়াল আর একটা ছিল বিজনেস। এখানে সুবিধাটা এটাই, ছবিটা ইউজ করি কারণ ছবিটাতে যে সুন্দর করে ছবি এঁকে দেখিয়েছে তো ভালো লাগে। ইন্ডিভিজুয়াল বলতে এখানে হাউস হোল্ড গুলোকে বোঝাচ্ছে, আর বিজনেস বলতে এখানে ফার্ম বোঝাচ্ছে। হাউস হোল্ড মানে হচ্ছে গিয়ে আমরা যে ফ্যামিলিটা বিলং করি, এই আপনার ফুল ফ্যামিলিটাকে আমরা হাউস হোল্ড বা ইন্ডিভিজুয়াল বলে থাকছি। আর বিজনেস বলতে প্রডিউসার, হ্যাঁ, বা যারা ফার্ম ফ্যাক্টরি যারা প্রোডাক্ট তৈরি করছে তাদেরকে বোঝাচ্ছে। এবং ডিসিশন মেকিং ইউনিট, এই যে বললাম ডিসিশন মেকিং ইউনিট মিন্স দে উইল মেক দ্য ডিসিশন, মানে অ্যাবাউট দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই। আরো যদি ইন ডেপথে আসতে চাই, লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম যে হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, অর হুম টু প্রডিউস, তিনটা কোশ্চেন, যে এই তিনটা কোশ্চেনের ব্যাপারে ডিসিশন মেক যারা করেন, এই ইন্ডিভিজুয়ালও হতে পারে সেটা বিজনেস হতে পারে, দে আর দ্য ডিসিশন মেকার। So here in macroeconomics there is another decision maker, that is government, রাষ্ট্রীয় সরকার ব্যবস্থা যেটাকে আমরা বলে থাকি। আমরা হয়তো কম্পারেটিভ গভর্নমেন্ট অনেকে পড়েছি, তো সেখানে আমরা জানি যে গভর্নমেন্ট বলতে বোঝায় ইটস a kind of group of people who will take the decision about a specific area or specific economy, এরকম যে তারা প্রত্যেকটা বিষয়ে কাউন্সিলিং করবে, গভর্ন করবে। এটা একটা গ্রুপ অফ পিপল হতে পারে, এটা একটা ইনস্টিটিউট হতে পারে, কিন্তু তারা ওভারঅল ডিসিশন মেকিং এর জায়গাটায় আসবে, তাদেরকে আমি গভর্নমেন্ট বলছি। তো ম্যাক্রো ইকোনমিক্স আমি যখন যাব, যেহেতু একটা ওভারঅল ডিসিশন মেকিং ইউনিট মানে পুরো ইকোনমিটাকে কন্ট্রোল করার একটা বিষয় আছে, এখানে গভর্নমেন্টও একটা ডিসিশন মেকিং ইউনিট হিসেবে কাজ করে থাকে। সো জাস্ট হচ্ছে যেহেতু আপনারা পড়ছেন, আমি বললাম এটার ওপেন এক্সেস,
তো এই যে পেন এন্ড পেপার যেটা নিয়েছেন উপরে তো বড় করে লিখেছেন সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ইন ম্যাক্রো ইকোনমিক্স, নিচে একটা বুলেট পয়েন্ট লেখেন, বুলেট পয়েন্ট লিখে লেখেন হচ্ছে ডিসিশন মেকারস। আবার বলছি নিচে একটা বুলেট পয়েন্ট মানে একটা পয়েন্ট হিসেবে লেখেন ডিসিশন মেকারস, একটা ডট দিয়ে লেখেন ডিসিশন, DECISION, ডিসিশন মেকারস, MAKERS, মেকারস, ডিসিশন মেকারস। এটার নিচে 3টা পয়েন্ট লেখেন, মানে বুঝবেন তাহলে সার্কুলার ফ্লো ডায়াগ্রামে প্রথমে ডিসিশন মেকার আসবে। তো সেই ডিসিশন মেকার কারা? তিনজন ডিসিশন মেকার আছে, সরি। ওয়ান ইজ ইন্ডিভিজুয়াল, সেকেন্ড লেখেন বিজনেস, থার্ড লেখেন গভর্নমেন্ট। আপনি ইন্ডিভিজুয়ালের জায়গায় হাউস হোল্ডও লিখতে পারেন, বিজনেসের জায়গায় ফার্মও লিখতে পারেন, গভর্নমেন্ট এটা কোনো মানে সিনোনিমস এখানে আমরা ইউজ করি না। তো আবার বলছি তাহলে একটা পেজ নেন, পেজে লেখেন হচ্ছে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, প্রথম বুলেট পয়েন্টে লেখেন হচ্ছেন ডিসিশন মেকারস, দিয়ে লেখেন হচ্ছেন হাউসহোল্ড অর ইন্ডিভিজুয়াল, বিজনেস এন্ড ফার্ম। So these three are the decision maker in circular flow diagram in macroeconomics. So এটা গেল ডিসিশন মেকার। ডিসিশন মেকাররা কি করবে সেটা তো আসবো, তার আগে আরেকটু বলে নিই। And just like before, there will be two market. One is market for goods and services or product market. Product market এর নাম হচ্ছে এরকম হয় বা goods and services বলা যায়। Another market is market for factors of production, এটাকে রিসোর্স মার্কেটও বলে। সব মজার বিষয় হচ্ছে এখানে ছবি এঁকে দেখাচ্ছে। তো প্রোডাক্ট মার্কেটে দেখেন এত সুন্দর করে দেখেন এই যে মল, আপনি দেখেই বুঝতে পারছেন যে এখানে গুড এন্ড সার্ভিস সেল হতে পারে। আবার রিসোর্স মার্কেটে আমরা দেখতে পাচ্ছি একজন ওয়ার্কার কাজ করছে, এটা বোঝাচ্ছে। তো এখানে আমরা বুঝতেই পারছি যে এখানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, দ্যাট মিন্স ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এই ধরনের বিষয়গুলো সেল হতে পারে। আচ্ছা, হ্যান্ড রেজ করছেন, বলেন আপন। ম্যাম আমি তো মিস করে ফেলেছি, আপনি আমাকে ডিসিশন মেকারস 3টা বুলেট পয়েন্ট আবার আরেকটু বলবেন? আচ্ছা, ডিসিশন মেকারস হচ্ছে 3জন, ইন্ডিভিজুয়াল অর হাউসহোল্ড, এই যে এখানে স্পেলিং এ দেখতে পাচ্ছি, বিজনেস অর ফার্ম আর গভর্নমেন্ট। এখানে নতুন করে অ্যাড হবে হচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্টের আবার কোনো সিনোনিম হয় না, সো এই জন্য জাস্ট গভর্নমেন্ট। হ্যাঁ, এখানে এই যে দেখেন ইউএস এর গভর্নমেন্ট, হোয়াইট হাউসের ছবি দেখে আছে, ইউএস এর ফ্ল্যাগও দেখাচ্ছে। এটাই এরকম। সো দে আর 3 ডিসিশন মেকার। তারপরে বুলেট পয়েন্টটাতে যাবে তাহলে কি যে লেখেন মার্কেট, জাস্ট লিখে রাখেন হচ্ছে মার্কেট, MARKETS, মার্কেট। সো দুইটা মার্কেটও তো যেরকম থাকে সেরকম এখানে মার্কেটসও আসবে। নাম্বার 1 ইজ প্রোডাক্ট মার্কেট, নাম্বার 2 ইজ রিসোর্স মার্কেট। আপনার যদি মনে হয় যে আমি প্রোডাক্ট মার্কেট লিখবো না, আমি লিখবো মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস, আপনি সেটাও লিখতে পারেন। and instead of research monthly you can write market for factors of production, which means land, labor, capital. এগেন এই ছবিটার মজা হচ্ছে কি ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে কোন মার্কেট আসলে কি হচ্ছে, বা হাউস হোল্ড বা ইন্ডিভিজুয়াল বা গভর্নমেন্ট বলতে কি বোঝাচ্ছে। নাও লেটস মুভ অন দ্য individual part. So first decision maker in macroeconomic circular flow diagram are the individuals or household. So they made the decision about what they made. আগে আসি যে ইন্ডিভিজুয়াল আসলে কারা। ইন্ডিভিজুয়াল মিন্স আপনি আমি যারা ফ্যামিলি বিলং করি তারা ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়ছি বা হাউসহোল্ডের মধ্যে পড়ছি। And the main thing for individual is that they want to survive in the society, to survive in the society they need they have to consume some basic need thing, which is food, clothes, shelter, healthcare, education. They without consuming this 5 thing, আবার বলছি 5টা জিনিস ছাড়া আপনি কিন্তু বেঁচেও থাকতে পারবেন না। চিন্তা করেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বেসিক নিড কমপ্লিট না করলে আমরা কেউ সোসাইটিতে সার্ভাইভ করতে পারি না। তো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি এই 5টা নিড মানে এই 5টা গুডস এন্ড সার্ভিস আপনাকে কনজিউম করতেই হবে। আপনি যেই ক্লাসে বিলং করেন, আপনি হাই ক্লাস বিলং করেন আর লো ক্লাস বিলং করেন, আপনাকে এই 5টা জিনিস লাগবে। যেমন আপনি হয়তো ভাবতে পারেন হেলথ কেয়ার, না ম্যাডাম এটা না লাগলেও হয়। এই দেখেন আমি জাস্ট একটু ফ্লু হয়েছে, ফ্লুর কারণে আমার অবস্থা খারাপ, ডক্টরের কাছে যে টেস্ট করায় ওষুধ খেয়ে অবস্থা খারাপ করে ফেলছি। এক ফ্লুতে দেখা যাচ্ছে বিছানা থেকে উঠতে পারছি না, এত অসুস্থ হয়ে গিয়েছি। তো এই যে বললাম হেলথ কেয়ার লাগে না, লাগছে। এডুকেশন কি লাগে না? এডুকেশন ছাড়া এখানে আসছে কিভাবে?
খাবার ছাড়া কি একদিনও বাঁচতে পারছি? পোশাক লাগছে না? একটা কি শেল্টার ছাড়া কি বেঁচে আছি? তো দেখেন কোনোভাবে এই 5টা যে আমি যে গুডস বললাম, এই 5টা ছাড়া আমরা বেঁচে থাকতে পারি। এখন এই 5টা গুডস কি আমার কাছে ফ্রি আসে? সো প্রথমে আসি আগে 5টা গুডস এর কথা দেখি। তাহলে এগুলো হচ্ছে গুডস এন্ড সার্ভিস। এই যে হেলথ কেয়ার, দ্যাটস অ্যান কাইন্ড অফ সার্ভিস। আবার হচ্ছে গিয়ে ধরেন আপনি যেটাকে বলছি এডুকেশন, দ্যাটস আ কাইন্ড অফ সার্ভিস। আবার ফুড, ক্লোথ, দোজ আর গুড। তো আমাদের যেটা হয় যে টু সার্ভাইভ ইন দ্য সোসাইটি উই হ্যাভ টু কনজিউম দোজ 5 বেসিক নিডস। সো ফর দ্যাট পারপাসেস উই মুভ টু দ্য প্রোডাক্ট মার্কেট। আমরা মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস। সেখান থেকে আমরা কি কনজিউম করি? যে ব্লু লাইনটা দিয়ে দেখাচ্ছে গুডস এন্ড সার্ভিস, এগুলা কনজিউম করি, মানে এগুলা কিনি। এখন প্রোডাক্ট মার্কেটে গেলাম, মানে এখানে গুডস এন্ড সার্ভিস সেল হচ্ছে, আমাকে কি জিনিসটা ফ্রি দিবে? তাহলে আমার এখন ধরেন আজকে ফ্রেঞ্চ ফ্রাই খাইতে ইচ্ছা হয়েছে, আলুর দাম বেশি তো, এই জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা মনে হলো। ওয়ান অফ মাই ফেভারিট ফুড। আমি চিন্তা করলাম আলুর যে দাম বেড়ে গেছে, আর আপাতত কদিন ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া বাদ দিতে হবে। তো এখন আমার যে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা হয়েছে, এখন আমি যে দোকানে যদি যাই, যে দোকানদারকে বলি মামা একটা আলু দেন, একটা আলু আমাকে ফ্রি দেন, আমি অনেক ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসি, আমাকে দিবে? একটা আলুও তো ফ্রি দিবে না। মেইন কথা হচ্ছে কি আই হ্যাভ টু স্পেন্ড সামথিং হুইচ ইজ মানি ফর দ্যাট পারপাস। সেটা গুড হোক আর সার্ভিস হোক, যখন আমি এটা কনজিউম করবো আই হ্যাভ টু স্পেন্ড সামথিং। সো ইয়েস উই, এখানে এই জন্য এখানে ডিমান্ড লেখা, এটা বোঝার জন্য যে উই ডিমান্ড গুডস এন্ড টু সার্ভাইভ ইন দ্য সোসাইটি, উই ডিমান্ড গুডস এন্ড সার্ভিসেস। So we purchase it from the product market, and when we are going to purchase it or consume it, we have to spend something, just as a spending অর্থাৎ মানি। এই যে গ্রিনটা লাইন থেকে মানি ফ্লোটা বোঝাচ্ছে, আমি টাকা পয়সা স্পেন্ড করছি, তখন গুডস এন্ড সার্ভিস পাচ্ছি। আচ্ছা, এবার কোশ্চেন আছে হাউস হোল্ডের কাছে গুডস এন্ড সার্ভিস চলে আসলো, আমরা কনজিউম করলাম, উই আর ওকে নাও। বাট সমস্যা হয়ে গেল স্যার, এই যে টাকাটা কোথা থেকে আসলো? টাকা ছাড়া মানে টাকাটা তো আমার কাছে ফ্রি আসবে না। আবার হতে পারে আমার ফ্যামিলি অনেক ওয়েলদি, বাই আমি ফ্যামিলি থেকে অনেক ওয়েলদিয়ার, ওর আমার ইনকাম আছে, কোনো না কোনো সোর্স থেকে আমার কিছু ইনকাম আছে, সেখান থেকে ইনকামটা করছি। আদারওয়াইজ কিন্তু আমার কাছে টাকা আসার কোনো ওয়ে নাই। সো ইয়েস, to survive in the society, when we consume goods and services, to purchase them we need money. So from where we get those money? So এটাই বলি, আমাদের কাছে একটা রিসোর্স আছে, সেটার নাম হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, which is land, labor and capital. সো জাস্ট আমি ক্লাস থেকে বলছি, ল্যান্ড কি ছিল? ন্যাচারাল রিসোর্স। এটা রিনিউয়েবল হতে পারে, নন রিনিউয়েবল হতে পারে, প্রোডাকশনের জন্য যখন ইউজ করি সেটাই ল্যান্ড। তো ল্যান্ডটা আসলে ওন করে যে কোনো একটা হাউস হোল্ড। আমি আপনার মতোই হাউস হোল্ডারই দেখেন সবসময় ল্যান্ডটা ওন করে, যে ল্যান্ড গুলো প্রোডাকশনের জন্য ইউজ হয়। আপনি এখন বলতে পারেন যে ম্যাডাম সুন্দরবনের কিছু জায়গা তো প্রোডাকশনের জন্য ইউজ হচ্ছে, ওটাও তো ল্যান্ড হয়ে যাচ্ছে, ওটা কি কোনো প্রাইভেট সেক্টর ওন করে? আপনি একটু হিসেব করে দেখেন, আইদার গভর্নমেন্ট বা আমি, মানে আমাদের মতোই কেউ ওই জায়গাটা কিন্তু ওন করছে। তো কেউ না কেউ ওন করে। সো এই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, লেবার হচ্ছে হিউম্যান রিসোর্স, human effort, and capital is like machineries item or any kind of resources যেটা আমরা প্রোডাকশনের জন্য ইউজ করছি। তো এই তিনটা আমরা কি করি? এই তিনটা আমাদের কাছে আছে, বা এন্টারপ্রেনারশিপ পাওয়ার। সো এই চারটা আমার কাছে আছে, বা তিনটেই বলি, এই তিনটা আমাদের কাছে আছে। এই তিনটা থেকে আমরা অনেক কিছু আর্ন করতে পারি। যেমন ল্যান্ড আমি কাউকে দিলে আমি রেন্ট পাবো, লেবার আমি কাউকে দিলে স্যালারি পাবো, ওয়েজ পাবো, হুইচ মিনস, এন্ড ক্যাপিটাল আমি কাউকে দিলে ইন্টারেস্ট পাবো, প্রফিট পাবো। সো মানে আমি টাকা আর্ন করতে পারবো। সো আমরা কি করি? এই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, হুইচ মিনস দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, উই আর সেলিং দিস ফ্যাক্টরস অফ প্রোডাকশন to another market, which is the market for factors of production or resource market. So that's why যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা লেবার কাজ করছে, এটা বোঝাচ্ছে। সো অবভিয়াসলি আমি রিসোর্স মার্কেটে আমার লেবার সেল করছি, তাহলে কি আমি কি এক্সপেক্ট করবো? আমাকে স্যালারি দিবে। or I'm selling my land there, so আমি একই ভাবে চিন্তা করব আমাকে রেন্ট দিবে। or I'm investing my capital there, so আমি কি চিন্তা করব? আমাকে প্রফিট শেয়ার করবে। সো যাই করি না কেন আমার কাছে কিন্তু একটা মানি ফ্লো আসবে। সো এটাই দেখতে পাচ্ছি রিসোর্স মার্কেটে আমি এটা রেড কালার দিয়ে দেখিয়েছে, যে আমি আমার ফ্যাক্টরস অফ প্রোডাকশনটাকে এখানে সেল করছি, and instead of that we getting
ইনকাম। এই যে ফ্যাক্টরস পেমেন্ট, মানে আমি যে ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা সেল করলাম এটার কারণে ফ্যাক্টর পেমেন্ট, প্রত্যেকটা ফ্যাক্টর থেকে কোনো না কোনো পেমেন্ট পাবো। নাও দেয়ার ইজ এ কোশ্চেন, ম্যাডাম উপরে কেন লাল কালারের সাপ্লাই দেওয়া? এটার উত্তর দিচ্ছি। সাপ্লাই, লাল কালারের সাপ্লাই দেওয়া মানে হচ্ছে যে হাউস হোল্ড এখানে ফ্যাক্টরস অফ প্রোডাকশনটাকে সাপ্লাই দিল, এই কারণে এখানে লাল কালারের সাপ্লাই লেখা। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমি আবার একটু বলি, তাহলে ইন্ডিভিজুয়াল কি করলো? ইন্ডিভিজুয়াল সোসাইটিতে বেঁচে থাকতে হবে, এই কারণে হচ্ছে গুডস এন্ড সার্ভিস কিনে আনলো প্রোডাক্ট মার্কেট থেকে, এই জন্য তাকে টাকা পয়সা খরচ করতে হলো। সে টাকা পয়সাটা সে আসলে পায় হচ্ছে গিয়ে when they are selling their factors of production in the resource market or market for factors of production, সেখান থেকে ল্যান্ড লেবার ক্যাপিটাল বা যেই ফ্যাক্টরস অফ প্রোডাকশন অবভিয়াসলি তাদের কাছে থাকবে, সেটা তারা সেল করে সেখান থেকে হচ্ছে গিয়ে মানি ইনকামটা নিয়ে আসে। এখন ধরেন আপন প্রশ্ন করলো যে ম্যাডাম আমার কাছে কেনই বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন থাকবে, এখানেই তো আমি কোশ্চেন বুঝতে পারতেছি না, আমার কাছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন নাই। তো আসলে কি আমরা তো হিউম্যান বিং ভাই বোর্ন, আমাদের কাছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন থাকে। আমি ধরে নিচ্ছি হয়তো আপনার কাছে ল্যান্ড কোনো কারণে না থাকতে পারে, আর বাকি দুটো যেটা ল্যান্ড এন্ড ক্যাপিটাল, যে দুটোকে আমি বলছি এই দুটো অবশ্যই আপনার কাছে থাকবে। বিকজ বাই বোর্ন আপনি মানে আপনার কিন্তু কিছু স্কিল থাকে, মানে কাজ করার ক্ষমতা থাকে, অ্যাবিলিটিটার কথা আমি বলছি। সেখান থেকে আপনি লেবার সেল করে ফেলতে পারেন। এখন আপনি যে এডুকেশনটা নিচ্ছেন এটা আপনাকে কি করছে? আপনার এক্সপিরিয়েন্স বাড়াচ্ছে, মানে আপনার স্কিলটাকে বাড়াচ্ছে। তো সেখান থেকে আপনি আরো স্কিলড আপ হচ্ছেন, আপনার লেবারটার দাম আরো বাড়বে। ঠিক একইভাবে ক্যাপিটাল বলতে আমি মেশিনারিজ ইকুইপমেন্ট বুঝি, আমার যে দক্ষতা যেটা সেটাকেও আমি বুঝি, আমার যে হিউম্যান রিসোর্স যেটা সেটাকেও আমি বুঝি। তো আপনি এডুকেশনের মাধ্যমে আপনার হিউম্যান রিসোর্সটা বাড়াচ্ছেন। যদি আপনি ওটা না বাড়াতে চান, আপনার যা আছে অ্যাজ ইট ইজ আপনি লেবার মার্কেটে যান, আপনি কিন্তু কাজ করতে পারবেন। আপনি যে কাজ পাবেন না তা না। যেমন লাইক যারা ধরেন ড্রাইভার, অনেকে আছেন যে মানে ইলিটারেট, লিখতে টিখতে তেমন পারে, পড়াশোনা জানে না। তো তাদের কি স্কিল আছে? ও কিন্তু লেবারটা সেল করছে, ওর একটাই স্কিল আছে, হি নোজ ড্রাইভিং। সো ওই স্কিলটাকে সে সেল করে কিন্তু ওখান থেকে আর্ন করছে। মেইন কথা হচ্ছে এইটা কেউ বলতে পারবে না যে আমার কখনো ক্ষমতা থাকে, মানে আমার কাছে ম্যাডাম অ্যাজ এ আমি ইন্ডিভিজুয়াল বাট আমার কাছে কোনো ফ্যাক্টরস অফ প্রোডাকশন নেই। আপনি বলতে পারেন যে ম্যাডাম আমি হয়তো বা ফিজিক্যালি ডিসেবল হতে পারি, হ্যাঁ সেক্ষেত্রে আমার কাছে লেবার কিভাবে আসবে? ফিজিক্যালি ডিসেবল হলেও কিন্তু আমার কিছু স্কিল থাকতে পারে। আমরা যে স্টিফেন হকিংস এর কথা বলি, তার থিওরি দিয়ে ফিজিক্স চলে, সে কিন্তু ফিজিক্যালি, তার মানে কোনো কিছুই তার বডি মুভই করতো না, ফিজিক্যালি সে ডিসেবল ছিল, সে জাস্ট তার ব্রেইন ওয়ার্ক দিয়ে কাজ করেছে। আমরা কাজী নজরুল ইসলামের কথা বলতে পারি, সে লাইফে একটা লং টাইম হচ্ছে কি মেন্টালি আনস্টেবল ছিল, বাট তার রাইট আপ মানে সে লিখতে পারতো, মানে সে একটু একটু করে বলতে পারতো, তার ওয়াইফ শুনে শুনে লিখে দিত। তো তার কিন্তু তখন অনেকদিন পর্যন্ত রাইট আপ অ্যাবিলিটি ছিল। So, এটা আসলে আমি ডিসেবল হলেই যে থাকবে না এমন কোনো বিষয় না, আপনার উইলিংনেসটা থাকতে হবে, সো তাহলেই হবে। সো এবার আসে ধরেন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আমি ধরে নিলাম কার কথা বলে, আচ্ছা আপনের কথাই বলছিলাম, সো ওকে এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছে আপন ইন্ডিভিজুয়াল, হ্যাঁ হাউস হোল্ড। সো উনি মান্থলি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল হি আর্নস 10,000 টাকা পার মান্থ। এখন অ্যাজ এ স্টুডেন্ট অবস্থায় সে 10,000 টাকা মান্থলি আর্ন করছে। আর্নটা কিভাবে করছে? যে সে ধরেন পার্ট টাইম কিছু করছে, সেখান থেকে সেটা পার্ট টাইম করা মিন্স কি সে তার লেবারটা পার্ট টাইমলি সেল করছে। সো ফর দ্যাট পারপস হি গেটিং সাম স্যালারিজ ফ্রম দেয়ার, এন্ড সেই স্যালারি আমি ধরে নিলাম এই 8,000 টাকার, সরি 10,000 টাকার মধ্যে সে যে সার্ভাইভ করার জন্য যে ফুড, ক্লোথ, শেল্টার, হেলথ কেয়ার, এডুকেশন সব মিলিয়ে সে 8,000 টাকা স্পেন্ড করে ফেলে। মানে 8,000 টাকার কি করে? অবভিয়াসলি গুডস এন্ড সার্ভিসেস পারচেস করে, সো ওগুলো পারচেস করছে এবং ওই টাকাটা তাকে প্রোডাক্ট মার্কেটে সেল করতে হচ্ছে। তাহলে আপনের কাছে কি এখনো 2,000 টাকা বেঁচে আছে না? এই টাকাটা কি হবে? আসেন এবার এইটা দেখি। সো এই যে 2,000 টাকাটা তার কাছে আছে, এবং সে যেহেতু একটা বাংলাদেশের মতো একটা দেশে আছে, আমি ধরে নিচ্ছি গভর্নমেন্ট তাকে অনেক সিকিউর ওয়েতে রেখেছে, গভর্নমেন্ট তাকে অনেক ভালো রাখছে, সে ডিফেন্স সার্ভিস পাচ্ছে, সে হচ্ছে গিয়ে একটা সিকিউর লাইফ লিড করছে, হুইচ ইজ ট্রু অবভিয়াসলি। সুন্দর রাস্তা ইউজ করছে, গভর্নমেন্ট বানানো, গভর্নমেন্ট কিছু ফ্যাসিলিটিস পাচ্ছে।
তো মানে কি সে কিছু পাবলিক গুডস কনজিউম করছে না। এই যে দেখেন গভর্নমেন্টের যে রাস্তা, 1 নম্বরের রাস্তা দিয়ে তো আমরা সবাই হেঁটে যাই, বা আমাদের ইউনিভার্সিটির রাস্তার সামনে দিয়ে তো সবাই হেঁটে যাই, ওটা একটা পাবলিক গুড, নন এক্সক্লুডেবল, নন রাইভাল ইন কনজাম্পশন। তো এটাকে আমরা কনজিউম করছি না। তো এইটা কনজিউম করার জন্য আমাদের যেটা হয় যে আমাদেরকে ট্যাক্স পে করতে হয়, এটা আমরা ডিরেক্টলি আর ইনডিরেক্টলি যেভাবে হোক পে করে থাকি। সো এই যে আপনের কাছে যে অতিরিক্ত টাকা ছিল সেই টাকা থেকে দেখা যাবে যে সে কিন্তু ইনডিরেক্টলি কিছু ট্যাক্স পে করে ফেলেছে। সো এইটাই, এই ট্যাক্সটা কার কাছে পে করে? ওই যে যখন ধরেন সে আলু কিনতে যাচ্ছে, আলুর উপরে একটা ট্যাক্স আছে, সে যখন হেলথ কেয়ার নিতে যাচ্ছে ওখানে একটা ট্যাক্স আছে। সো আমি যেমন লাস্ট যে হেলথ কেয়ার নিলাম ওখানে আমি জিজ্ঞাসা করলাম যে এত টাকা কেন? আমার বাসায় এসে স্যাম্পল কালেকশন করে নিয়ে গেছে। বলে কি এটা সরকার নির্ধারিত মূল্য, এবং সেখানে গভর্নমেন্ট সার্ভিস চার্জ এন্ড যেগুলো ভ্যাট সেগুলো সব ইনক্লুডেড। আমাকে বলে দিল, আমার কাছে রিসিপ্ট দিল। তো এই যে দেখেন আমি হেলথ কেয়ার সার্ভিস নিলাম, আমি কিন্তু অলরেডি ট্যাক্স পে করে দিলাম। ট্যাক্সটা কার কাছে চলে যাচ্ছে? কোনো না কোনো ভাবে গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে। আচ্ছা, তো গভর্নমেন্টকে যখন আমি ট্যাক্স দিলাম, ইনস্টেড অফ দিস আমি কি পাবো? এটার একটা বিষয় চলে আসে না? ইয়েস, আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি হচ্ছে কি, এই যে দেখেন তখন ব্লু কালারের লাইন দিয়ে দেখাচ্ছে আমি পাবলিক গুডস কনজিউম করছি। ইয়েস, দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমি কি ডিফেন্সের মানে আমি কি সিকিউরিটি পাচ্ছি না? আমি কি গভর্নমেন্ট রিসোর্সে যে রোড এন্ড হাইওয়েজ এগুলো ইউজ করছি না? আমি কি গভর্নমেন্ট যদি কোনো সাবসিডি দেয় ইকোনমিতে, সেটা যে সুফল যেটা সেটা আমি ভোগ করছি না? বা এই ধরেন আরো বলি, আমি কি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে আসি নাই? পড়ে আসছি, তো গভর্নমেন্ট সার্ভিস তো আমি পাচ্ছি, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক আমি সেটা পাচ্ছি। তো এই যে যখন আমি ট্যাক্স পে করছি, ইনস্টেড অফ দ্যাট আমরা যেটা হয় যে আমরা আইদার পাবলিক গুডস কনজিউম করি, যে যেটা ব্লু কালারের লাইন অ্যারোটা দিয়ে দেখেছে, যেটা হাউস হোল্ডের কাছে গিয়েছে, or we are getting some transfer payments। এইটাই একটা বিষয়। ম্যাডাম ট্রান্সফার পেমেন্টসটা কি? ট্রান্সফার পেমেন্টসটা হচ্ছে গিয়ে কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট পাওয়া, যেটা গভর্নমেন্টের কাছ থেকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, এটাকে আমরা বলে থাকি ট্রান্সফার পেমেন্টস। আরো যদি সিম্পলি বলতে চাই, হাই ইনকাম পিপল যাদের কাছে অতিরিক্ত অর্থ আছে, সেই অর্থটা তাদের কাছ থেকে কালেক্ট করে যারা নিডি তাদের মধ্যে আপনার হচ্ছে গিয়ে স্প্রেড করাটাকে বা তাদের মধ্যে দিয়ে দেওয়াটাকে আমরা বলে থাকি ট্রান্সফার পেমেন্ট। গভর্নমেন্ট সাধারণত এই ট্রান্সফার পেমেন্টটা করে হচ্ছে কি ট্যাক্সেশনের মাধ্যমে, যে হাই ইনকাম পিপলকে হাই ট্যাক্স চার্জ করে, তো তাদের কাছ থেকে অতিরিক্ত টাকাটা নেয়, সরি, দেন হচ্ছে কি এটা লো ইনকাম পিপলের কাছে এই টাকাটা ট্রান্সফার করে দেয়। এটি হচ্ছে ট্রান্সফার পেমেন্টের মেথড, এইভাবে পাই। তো যেটা বলছিলাম, ট্রান্সফার পেমেন্টের মাধ্যমে কিন্তু আমার কাছে টাকাটা আসতে পারে। তো এখন আমি ট্যাক্স যে পে করবো, আইদার আমি ট্রান্সফার পেমেন্ট পাবো, এটার এগেইনস্টে বেনিফিট, অর পাবলিক গুডস কনজিউম করব। সো ধরেন ট্রান্সফার পেমেন্ট হিসেবে আপন কি পেতে পারে? আপন হয়তো ওই যে বললাম সাবসিডি প্রোগ্রাম, যে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে এখন করোনার কারণে, যে ইকোনমিটা যাতে কলাপস না হয়, সেখান থেকে সে বেনিফিটস পাচ্ছে। হয়তো সেটা ইনডিরেক্টলি পাচ্ছে, উনি হয়তো ফিল করছে না। একটু ইনডেপথ চিন্তা করলে ইকোনমিক্স নিয়ে দেখবেন যেটা পাবেন, যে কিভাবে আপনি বেনিফিটসটা পাচ্ছেন। তো সেখান থেকে সে হয়তো এই ট্রান্সফার পেমেন্টের সুবিধাটা নিচ্ছে। যেমন ধরেন সাপোজ ফার্মাসিউটিক্যালসে গভর্নমেন্ট একটা সাবসিডি দিয়েছে, সো সেই সাবসিডিটা আমি ইনডিরেক্টলি আমি কিভাবে পাচ্ছি? যে মানে মেডিসিনের দাম অনেক বেড়ে যাওয়ার কথা, সেটা বাড়ে নাই, আগে যা ছিল সেই দামই আমি পাচ্ছি। সো এটা একটা ট্রান্সফার পেমেন্ট হতে পারে, যে আমার অতিরিক্ত টাকা ওখানে আর ব্যয় করতে হচ্ছে না। বা ধরেন আমি খুব অল্প দামে ট্রেনে চড়তে পারছি, মানে রেলের যে টিকিট পাচ্ছি, যেটার দাম হওয়া উচিত ছিল 500 টাকা, সেটা মাত্র 50 টাকা দিয়ে আমি ট্রেনে বেনিফিটসটা পাচ্ছি। তো এই যে অল্প টাকা ব্যয় করে আমি কাজটা মানে আমি বেনিফিটস পাচ্ছি, এটাই ট্রান্সফার পেমেন্টের একটা এক্সাম্পল হতে পারে। তাহলে হাউস হোল্ড হিসেবে আমি কি দেখলাম? হাউস হোল্ড হিসেবে আপনকে দিয়ে আমরা এক্সাম্পল দিলাম, দেখলাম যে আপন সোসাইটিতে সার্ভাইভ করার জন্য হচ্ছে গিয়ে তার যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন ছিল সেটা সে সেল করে রিসোর্স মার্কেটে, সেখান থেকে সে আর্ন করে 10,000 টাকা। দেন সেই টাকার একটা পোর্শন সে স্পেন্ড করে হচ্ছে গিয়ে ইন দ্য মার্কেট ফর প্রোডাক্ট, গুডস এন্ড সার্ভিসেস অর প্রোডাক্ট মার্কেট।
এন্ড এখান থেকে সে কি পাচ্ছে, গুডস এন্ড সার্ভিস পাচ্ছে, এবং এই গুডস এন্ড তারপরে তার কাছে যে টাকাটা কিছুটা থাকে সেটার একটা অংশ সে, যেহেতু একটা ম্যাক্রো সেক্টর মানে একটা বিগার স্কেলের একটা অংশ, এবং সেই স্কেলটাকে কন্ট্রোল করে গভর্নমেন্ট, তাকে অ্যাজ এ ট্যাক্স, এটা গভর্নমেন্ট দাবিদার, তাকে সে পেমেন্ট করে মানি পেমেন্ট। এটা ডিরেক্টলি ট্যাক্স পেমেন্টও হতে পারে, ইনডিরেক্টলি ট্যাক্স পেমেন্টও হতে পারে। সেভাবে পেমেন্ট করে এবং করার পরে এইটার এগেনস্টে গভর্নমেন্ট তাকে কি দেয়, তাকে কিছু বেনিফিটস দেয়, যেটাকে আমি ট্রান্সফার পেমেন্টস আকারে সে পেতে পারে, এবং সেছাড়াও সে পাবলিক গুডস গুলো যেগুলো আছে সেগুলো কনজিউম করতে পারে। আচ্ছা, এখানে একটা লুপ হোল আছে, সেটা হচ্ছে আপনি যদি ট্যাক্স পেয়ার নাও হন, কোনো কারণে না হওয়ার মতো অবস্থা হতে পারে, লো ইনকাম পিপল, তারপর আপনি কিন্তু গুডস এন্ড সার্ভিসটা কনজিউম করতে পারবেন। এটা এটা একটা ফ্লো, এটা সবাই পাবে। আচ্ছা, এবার চলে যাই বিজনেস এর কাছে। Business means they are producer or the supplier or who made the goods and services. Using the factors of production, who made the goods and services, they are called the business or firm. দুটো নামই আসতে পারে এখানে। So আর supplier ও বলতে পারে। Okay, so farm business কি করবে, ওই যে বললাম, they will use the factors of production. সো তাহলে ওরা কি করবে, এই যে রিসোর্স মার্কেট থেকে আর মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন থেকে ফার্ম বিজনেস আর ফার্ম রিসোর্স গুলো কিনে আনবে, মানে ল্যান্ড লেবার ক্যাপিটাল গুলো কিনে আনবে। সো এই ফার্ম হিসেবে আমি একজন ফার্মারের যে এগ্রি প্রোডাকশন সেটাও বলতে পারি, একটা ফার্ম যেখানে বেকারি আইটেম তৈরি হচ্ছে সেটাও বলতে পারি, একটা হেলথ কেয়ার সিস্টেম বলতে পারি, একটা এডুকেশনাল ইনস্টিটিউটের কথাও আসতে পারি। তারা সব ক্ষেত্রেই দেখা যায় যে রিসোর্স মার্কেট থেকে, যেহেতু তাদের কাছে বাই হেরিটেজ কোনো টাইপের হচ্ছে গিয়ে ফ্যাক্টরস অফ প্রোডাকশন থাকে না, সো তাদেরকে এটা পারচেস করে নিয়ে আসে, ল্যান্ড লেবার ক্যাপিটাল সবকিছু পারচেস করে নিয়ে আসতে হয়। সো এই যে একই কথা বলছি, পারচেস করতে হচ্ছে, তাহলে কি করতে হবে স্যার, টাকা মানে মানি স্পেন্ড করতে হবে। সো এটাকে আমরা কস্টিং, মানে এটাকে কিনতে খরচ হচ্ছে না, এটাকে কস্টিং আকারে দেখাচ্ছি, এবং সেটা একটা ডলার ফ্লোতে আমি দেখতে পাচ্ছি যে রিসোর্স মার্কেটের কাছে চলে গেল। তো ঠিক একইভাবে দেন ও ফ্যাক্টরস অফ প্রোডাকশন অর্থাৎ লেবার পারচেস করে নিয়ে আসলো, পারচেস তো না মানে লেবার ইউজ করছে, ল্যান্ড ইউজ করছে, এগুলো তো নিয়ে সে বসে থাকবে না, তাহলে সে কি করবে, এগুলোকে ইউজ করবে, করে বিজনেস উইল মেক গুডস এন্ড সার্ভিসেস। তারপরে এই গুডস এন্ড সার্ভিসেসটা কি করলো, ওরা চলে গেল আমার যে প্রোডাক্ট মার্কেট যেখানে, সেখানে সেল করতে। তাহলে আমি যখন ওখানে সেল করবো, আমি কি করব, আর্ন করব, মানে সেটা রেভিনিউ। সো সেই রেভিনিউটা আমার ডলার ফ্লোটা আমার বিজনেসের কাছে চলে গেল। ঠিক একইভাবে আমি ধরে নিলাম এখানে একটা বিজনেস ছিল, সে রিসোর্স ইউজ করে হচ্ছে প্রোডাক্ট তৈরি করলো, সেখান থেকে সে সেগুলো আবার সেল করলো, করে আর্ন করলো, এইভাবে বিজনেসের কাছে কিছু টাকা আসলো। তো দেখেন তো, বিজনেসও কি ট্যাক্স পে করে না গভর্নমেন্টকে, ডিরেক্টলিও কিন্তু কর্পোরেট ট্যাক্স আছে, তারপরে হচ্ছে গিয়ে কমার্শিয়াল যেটা টিন, যেটাকে বলি টিন সার্টিফিকেট, সেরকম কিছু বিষয় আছে। সো কোনো না কোনো ভাবে দেখা যায় যে বিজনেসও কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে থাকে, বা ফার্ম গুলো কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে থাকে। তো ঠিক একইভাবে তখন বিজনেস কি পাচ্ছে, ডিরেক্টলি আমি যদি বলি, বিজনেস ওই পাবলিক গুডস কনজিউম করার ক্ষমতাটা রাখে, অর্থাৎ যেগুলো বলেছিলাম যে রোডস এন্ড হাইওয়েজ বা গভর্নমেন্ট থেকে পাওয়া যে কোনো সিকিউরিটি বলেন, তারপরে হচ্ছে গিয়ে আরো যে গভর্নমেন্ট যে পাবলিক গুডস গুলো আছে সেগুলো, ডিফেন্স, হ্যাঁ, এগুলো সে কনজিউম করছে। এছাড়া এই যে এইখানেই মজার বিষয়, ইন্ডিভিজুয়াল বাই ট্রান্সফার পেমেন্ট আর ডিরেক্টলি এই যে মানে গভর্নমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল বেনিফিট পাওয়ার জন্য ফার্ম যেটা পায়, সেটা কি আমরা বলে থাকি সাবসিডি। এই যে আমার বারবার গভর্নমেন্ট যে প্রণোদনা প্রজেক্টটা দিচ্ছে, দেখেন এটা কিন্তু আমার আপনাকে দিচ্ছে না, আমরা ইন্ডিভিজুয়ালরা কিন্তু পাচ্ছি না, এটা ডিরেক্টলি পাচ্ছে কিন্তু সরি, এটা ডিরেক্টলি পাচ্ছে কিন্তু হচ্ছে গিয়ে আপনার ওই যে আমাদের দেশে যে ফার্ম গুলো আছে, যে লাইক ফার্মাসিউটিক্যাল সেক্টর, হেলথ কেয়ার সেক্টর, এডুকেশন সেক্টর, আরএমজি সেক্টর, তারা কিন্তু পাচ্ছে, এবং এটার নাম কিন্তু সাবসিডি প্রজেক্ট। সাবসিডিটা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে পাচ্ছে। কিন্তু দেখা যাবে যে আগে যদি আমি তাদের হিস্ট্রি চেক করি, তাহলে আমি দেখতে পাবো যে তারা কিন্তু অলরেডি ট্যাক্স পেয়ার, একটা না একটা সময় ট্যাক্স পে করেছে, এরকম বিষয়টা ছিল। তো এখন দেখেন এই যে ফ্লোটা বললাম, ইটস এ
কাইন্ড অফ সার্কুলার ফ্লো। এটা কখনোই এই ফ্লোটাকে ব্রেক করা যায় না। যে যদি আমি মানি ফ্লোটাকে দেখি, যেটাকে যে গ্রিন কালারের লাইন দিয়ে দেখাচ্ছে, সো দেখেন এটাকে যদি আমি এখান থেকেও স্টার্ট করি, যে রিসোর্স মার্কেট থেকে আমরা টাকা পাচ্ছি ইন্ডিভিজুয়ালের কাছে হয়ে, সেটা আবার স্পেন্ডিং মাধ্যমে প্রোডাক্ট মার্কেটে যে সেই টাকাটাই রেভিনিউ আকারে বিজনেসের কাছে চলে যাচ্ছে, বিজনেস আবার কস্ট আকারে সেটা রিসোর্স মার্কেটে ইউজ করছে। সো ইটস এ ফ্লো। দেন আমি যদি গুডস এর কথা বলি, তাহলে দেখেন গুডস এন্ড সার্ভিস আমি কনজিউম করছি ইন্ডিভিজুয়াল। আমার যদি আমি খাবারই না খাই, তাহলে আমি কিভাবে ল্যান্ড লেবার সেল করব, তাই না? বা আমি যদি সার্ভিস, মানে আমি যদি এডুকেশনই না নিই, আমি কিভাবে স্কিলড হব? আমি যদি সুস্থই না থাকি, তাহলে আমি কিভাবে কাজ করব? সো এই গুডস এন্ড সার্ভিস কনজিউম করে আমরা ওকে থাকি, দেন আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশন সেল করি, সেই ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইউজ করে আবার নতুন গুডস তৈরি হয়, সেটাই আবার আমরা কিন্তু কনজিউম করি। সো এখানেও কিন্তু একটা গুডস এর ফ্লো আমরা দেখতে পাচ্ছি, ইনার ফ্লো যেটা। ঠিক একইভাবে ট্যাক্স আমি পে করছি গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট আমাকে ট্রান্সফার পেমেন্ট দিচ্ছে, বা অ্যাজ এ ফার্ম আমি ট্যাক্স পে করছি গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট আমাকে সার্ভিস সাবসিডি দিচ্ছে। এটাও কিন্তু একটা ফ্লো, এবং গভর্নমেন্ট কিন্তু কোনোভাবে এই ফ্লো থেকে বের হয়ে আসতে পারছে না। আচ্ছা, আবার দেখেন মানি মার্কেট থেকে একটা গুডস একটা ফ্লো দেখতে পাচ্ছি। এটা কি? গভর্নমেন্টেরও কিন্তু আপনার গভর্নমেন্ট কি, কিছু মানুষজন এখানে কাজ করছে, এই তো এটাই গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্টের কি লেবার লাগছে না, ল্যান্ড লাগছে না, ক্যাপিটাল লাগছে না? হ্যাঁ লাগছে। তো এই টাকাটাই যে ট্যাক্স থেকে পাচ্ছে, সেটা আবার এই যে মানি ফ্লো হিসেবে রিসোর্স মার্কেটে সে কিছু সেল করছে। ঠিক একইভাবে গভর্নমেন্টের কি গুডস এন্ড সার্ভিস পারচেস করতে হচ্ছে না? ওই যে বললাম যে ডিফেন্স চালাতে হলে তো গুডস এন্ড সার্ভিস লাগবে। তো সে কিন্তু সেটা ঠিকই গুডস প্রোডাক্ট মার্কেট থেকে পারচেস করছে, যে গুডসটাও গভর্নমেন্টের কাছে যাচ্ছে এবং সেটার জন্য সে মানি স্পেন্ড করছে। সো মার্কেট গুলোর সাথেও কিন্তু গভর্নমেন্ট রিলেটেড। তো এইভাবে যদি আমি দেখি, প্রত্যেকটা ডিসিশন মেকার এই সার্কুলার ফ্লোতে হচ্ছে গিয়ে একদম ডিরেক্টলি ইনভলভ, এবং কোনোভাবে এই ফ্লোটা ব্রেক করা যায় না। এই ফ্লোটা অল টাইম চক্রাকারে চলতেই থাকে। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সার্কুলার ফ্লো, এবং ইন ম্যাক্রো সেন্স, ম্যাক্রো ইকোনমিক্স এটা আমরা দেখতে পাই। আচ্ছা, সো এটাই ছিল বিষয়, দ্যাট ইজ হোয়াট ইজ সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ইন ম্যাক্রো ইকোনমিক্স। সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দিস, you can raise your hand. সবাই বুঝে গেছেন? আচ্ছা, হ্যাঁ, শাহিনুর রহমান বলেন স্যার। ম্যাম, রিসোর্স মার্কেটটা আরেকটু বলতেন যদি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, রিসোর্স মার্কেট এটার আরেকটা নাম হতে পারে, সেটা হচ্ছে গিয়ে মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। অর্থাৎ যে মার্কেটে হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, which means ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এই তিনটা জিনিস সেল হবে মেইনলি। Land হচ্ছে any kind of natural resources, maybe it's renewable or non-renewable, which will use for production purpose. Labor means any kind of machineries and human effort, maybe it's physical or mental, যেটা আমরা production এ use করব। And capital means any kind of goods যেটা আমরা production purpose এ use করি, সেটা স্কিলও হতে পারে, তো সেটাকে আমরা ক্যাপিটাল বলছি। তো এই জিনিসগুলো যে মার্কেটে বেচা কেনা হবে, সেই মার্কেটটাকে আমরা বলছি রিসোর্স মার্কেট। And interesting fact is that in resource market, household or individual or like us, we are the seller, আমরা সেল করছি, and business or farm or supplier যারা আমাদের মার্কেটে আসলে প্রোডাক্ট সাপ্লাই করে, they are the buyer here, তারা প্রোডাক্ট আসলে পারচেজ করে। এখন বলেন যে ম্যাডাম আমি তো ভিজিবল কোনো রিসোর্স মার্কেট দেখি না, প্রোডাক্ট মার্কেট দেখতে পাই, যে বাসার সামনে দোকান টোকান আছে ওগুলো মনে হয় প্রোডাক্ট মার্কেট, বা এক নম্বরে কাঁচা বাজার আছে ওটা প্রোডাক্ট মার্কেট, কিন্তু রিসোর্স মার্কেট দেখি না। রিসোর্স মার্কেটও আছে, এটা আসলে ভিজিবল না, ইনভিজিবল। কিন্তু তারপর একটা রিসোর্স মার্কেটের এক্সাম্পল দিই, লাইক বিডি জবস। বিডি জবসে কি হচ্ছে, ডিরেক্টলি আমি অপশন পাচ্ছি না যে আমার লেবার সেল করার জন্য, যে আমি কোথায় যে আমার লেবারটা সেল করব, এই অপশনটা কিন্তু আমি ওখানে পাচ্ছি। আবার ধরেন আরেকটা বলতে পারি যে যে কোনো ফার্মেই একটা পোর্শন আপনি পাবেন, যেটা হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে কি যেটাকে আমরা বলি যে এইচআর সেক্টর বা জব মার্কেট যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু আমরা ডিরেক্টলি আমাদের
আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশনটাকে সেল করছি, ওটাকে আমরা রিসোর্স মার্কেট। রিসোর্স মার্কেটের জন্য কোনো স্ট্যাবলিশ কোনো প্লেস নাই যে যেখানে আসলে আমরা নেগোশিয়েট করছি বা বায়ার সেলারদের মিট হচ্ছে, কিন্তু রিসোর্স মার্কেটটা আমাদের চারপাশেই আছে। আচ্ছা, আই থিংক মোহাইমেন কোনো প্রশ্ন করতে চাচ্ছেন। ম্যাম জি, এই যে ইন্ডিভিজুয়ালের যে জায়গাটা, হুম, এইখানে যে ওই যে রেড অ্যারো মার্ক যে রিসোর্স মার্কেটে যাচ্ছে, মানে ইন্ডিভিজুয়াল থেকে যে রিসোর্স মানে এইটা একটু আমার এটা কনফিউশন বলতে লাগতেছে, বুঝাচ্ছে মানে এই হচ্ছে জায়গাটা কি যে, একটু আচ্ছা বুঝে, এখন আপনি ইয়াই থাকেন, আনমিউট করেন না। সেটা হচ্ছে রিসোর্সেস। মানে রিসোর্সেসটা মানেই হচ্ছে যে ব্র্যাকেটে লিখেছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, মানে ওই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এই তিনটা উনি সেল করছে। বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, কথা হচ্ছে কি ম্যাডাম, এটা ব্লু কালার, এটা রেড কালার হলো কেন? আচ্ছা, ব্লু কালারটা দিয়ে হ্যাঁ, বোঝানোর চেষ্টা করেছে যে এটা আসলে গুড অ্যান্ড সার্ভিস, হ্যাঁ। আর রেড কালারটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে ল্যান্ড, জি। লেবার, ক্যাপিটালের ফ্লো। সেই ল্যান্ড, লেবার, ক্যাপিটালটা রিসোর্স মার্কেট হয়ে আবার এই ল্যান্ড, লেবার, ক্যাপিটালটা বিজনেসের কাছে চলে গেল। আর ব্লু কালার দিয়ে গুডস এন্ড আমি সার্ভিস। ল্যান্ড লেবার ক্যাপিটাল কার হ্যাঁ, বলেন বলেন বলেন। আমি ল্যান্ড লেবার ক্যাপিটাল কার কাছে আমি ল্যান্ড লেবার ক্যাপিটাল কার কাছে বেচবো? ফার্মের কাছে বা বিজনেসের কাছে। ও আচ্ছা, হ্যাঁ ও কেন এখন হ্যাঁ, বলেন? হ্যাঁ তাহলে ম্যাডাম, ও ম্যাম কেন কিনবে? কিনবে কারণ হচ্ছে ওর তো গুডস এন্ড সার্ভিস তৈরি করতে হবে, তো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল ছাড়া তো তৈরি করতে পারবে না, না। ওটা জানি, ওটা বুঝতে পারছি যে ওইটা হুম তো ওর লাগবে, এজন্য নিবে না। বিষয়টা হুম হুম। বিষয়টা হলো কি, আমার থেকে রিসোর্স মার্কেটে গেছে, রিসোর্স মার্কেট থেকে বিজনেস ওর হ্যাঁ, মানে কি ফ্যাক্টরি এটা যারা আচ্ছা, এটা ওরা একটা, আবার নিছে। হ্যাঁ তো ওরা নিচ্ছে কেন রিসোর্স মার্কেটে যাচ্ছি এটা নিয়ে একটু বলি, এটা একটু হ্যাঁ বলে হ্যাঁ নিই। ম্যাম, রিসোর্স মার্কেটে কেন যাচ্ছে? আচ্ছা ধরেন বসুন্ধরা গ্রুপের এখন 1000 এমপ্লয়ি লাগবে। বসুন্ধরা গ্রুপ কি মানে কেমনে নিবে? তার একটা প্ল্যাটফর্ম লাগে না, যেখানে সে গেলেই ধরেন জি লেবার খুঁজে পাবে, যে যার তার ধরেন একটা স্পেসিফিক জি স্কিল লেবার লাগবে যারা খুব প্রেজেন্টেশন ভালো। তো এরকম একটা প্ল্যাটফর্ম দরকার না? ঠিক একই ভাবে আপনার এখন আলু কিনতে হবে। আপনি কি আলু কেনার জন্য, আমি জানি ফার্মাররা আলু তৈরি করে, সেই ফার্মার আছে চুয়াডাঙ্গায়, আপনি কি চুয়াডাঙ্গায় যে আলু কিনে নিয়ে আসবেন? সম্ভব না। না। দেখেন এখন এখন যে ইকোনমিক সিস্টেম, এটা তো সম্ভব না। তো আমার একটা কি লাগবে? একটা প্ল্যাটফর্ম লাগবে, মানে একটা মিডিয়াম লাগবে যেখানে আমি ইনস্ট্যান্ট গেলে আলু পেয়ে যাব, ইনস্ট্যান্ট গেলে লেবার পেয়ে যাব। দ্যাটস ওয়াই দ্য মার্কেট কনসেপ্ট ইজ হিয়ার। কারণ এই ম্যাক্রো ইকোনমিক্সে ইকোনমিটা এত বড় হয় যে ইন্ডিভিজুয়াল ডিরেক্টলি বিজনেসের কাছে রিচ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, বা একইভাবে বিজনেসেরও ও ইন্ডিভিজুয়ালের কাছে রিচ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ধরেন আপনি চাঁদপুরের ইলিশ খাবেন, এই যে না আমি বলছি চাঁদপুরের ইলিশ, তো চাঁদপুরের ইলিশ মানে চাঁদপুরে পাবো। তো আমি ঢাকায় বসে এখন আমার এখন চাঁদপুরের ইলিশ খাওয়ার ইচ্ছা হলো, আমি কি চাঁদপুরে যেয়ে তাহলে পারচেস করা তো আমার পক্ষে পসিবল না। আচ্ছা, একদিন পসিবল, রেগুলার বেসিসে পসিবল, ঢাকা শহরের সব মানুষের পক্ষে পসিবল। তাহলে কি হতে হবে? এমন একটা মিডিয়াম লাগবে যেখানে আমি চাঁদপুরের ইলিশ সেলার এসে সেল করবে এন্ড অ্যাজ এ বায়ার আমি যে এখানে পারচেস করব। দ্যাট মিডিয়াম ইজ মার্কেট। সো এটা আসলে হয় এই কারণে যে মানে এত বেশি ওয়াইডলি এটা ইউজ হয়, ইন্ডিভিজুয়াল এত ওয়াইডলি এখানে থাকে বা বিজনেস এত ওয়াইডলি এখানে থাকে যে আমাদের পক্ষে ডিরেক্টলি কমিউনিকেট করাটা পসিবল হয় না। তখনই আমরা হচ্ছে গিয়ে অ্যাজ এ মিডিয়াম রিসোর্স মার্কেট বা প্রোডাক্ট মার্কেট যাই। গভর্নমেন্টেরও কিন্তু একই ব্যাপার, গভর্নমেন্টও কিন্তু কিছু দরকার হলে ডিরেক্টলি যাচ্ছে না, সেও কিন্তু মিডিয়াম গুলো ইউজ করেই কিনে নিচ্ছে। মিডিয়াম আর মানে কি। মিডিয়াম, বা আমি এটাকে হ্যাঁ মিডিয়ামই বলছি, বা একটা প্ল্যাটফর্ম বলছি। হুম, এটা বোঝার সবচেয়ে উপায় হচ্ছে কি যে ওই যে বুঝতে চিন্তা পারছি। করেন যে আমরা যে লেবারটা হায়ার করি ফার্মের ক্ষেত্রে, এটাই হিসাবটা করেন, জি এটাতেই বুঝবেন যে জি কিভাবে আমি খুঁজে পাবো। আমার একটা স্কিল, ধরেন গ্রিন ইউনিভার্সিটির এখন 10 জন এমএলএসএস লাগবে যারা যে বিভিন্ন কাজ করবে। কোথা থেকে গ্রিন খুঁজে পাবে ইউনিভার্সিটি অথরিটি? ওয়ে নাই, একটা প্ল্যাটফর্ম আছে বিডি জবস, ওখানে পোস্ট দিয়ে একটা দিল, হ্যাঁ একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিল হুম, যে উই নিড এমএলএসএস, দ্য রিকোয়ারমেন্টস আর হিয়ার। সো এগুলো ফুলফিল হলে নিয়ে নেবে ডিরেক্টলি। তো যে দেখেন খুঁজে বের, আচ্ছা হ্যাঁ আপনি বলেন ম্যাডাম একটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা ধরেন একটা লিফলেট ঝুলাই দিল গ্রিন ইউনিভার্সিটির সামনে তাতিতে, ওই লিফলেট পড়ে কতজন বুঝবে যে গ্রিনে এমএলএসএস দরকার? সো তার থেকে আমি যদি একটা মার্কেটে যাই হুম, যেখানে এটা সেল হচ্ছে, সেখানে গেলেই কি হলো না? জি ম্যাম, আচ্ছা, আর কোনো কোশ্চেন জি আছে? না। আচ্ছা,
সো আই হোপ আমি বিষয়টা বোঝাতে পেরেছি। সো এখান থেকে আমি প্রশ্নটা করব কিভাবে, ঠিক মাইক্রোতে যেভাবে প্রশ্ন করতাম যে এক্সপ্লেন দ্য, আমার কোশ্চেনটা অনেকটা এরকম ছিল, আইডেন্টিফাই দ্য ইচ পার্ট অফ দ্য মডেল এন্ড এক্সপ্লেন দ্য সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ফ্রম হাউসহোল্ড বেসিস, অনেক সময় ফার্ম বেসিসে জিজ্ঞাসা করতাম, অথবা অনেক সময় শুধু পুরো সার্কুলার ফ্লো ডায়াগ্রামটারই এক্সপ্লেনেশন চেতাম। এখনো ওইরকমই প্রশ্ন করব যে আইডেন্টিফাই দ্য ইচ অফ দ্য পার্ট বলতে বুঝেছি যে প্রত্যেকটা পার্ট এখানে যেমন খুব সুন্দর করে ইন্ডিকেট করা আছে, ইন্ডিকেশন গুলো যাতে ঠিক থাকে। আর আবারও বলছি এটা ওপেন এক্সেস হিসেবে আসবে, সো আপনি যেখান থেকে খুশি সেখান থেকে এটার অ্যান্সারটা রাইট আপ করতে পারেন। শুধু দেখেন আমি যে মেথডটা ফলো করেছি এটা আপনার জন্য ইজিয়ার হবে। ডিসিশন মেকারদের ধরে ধরে আলোচনা করেছি, প্রথমে ইন্ডিভিজুয়াল, দেন বিজনেস, দেন গভর্নমেন্ট। সো আপনার জন্য ইজি হবে সেখান থেকে, এভাবে যদি আপনি আলোচনাগুলো করেন। ওকে, সো আজকে আর আগাবো না বিকজ অফ মাই হেলথ কন্ডিশন। আমি জাস্ট একটু দেখিয়ে দিব যে আমরা নেক্সট ক্লাসে কি পড়বো। আর অ্যাজ ফার আই রিমেম্বার আমি এই ক্লাস থেকে মনে হয় কোনো সিআর মেক করি নাই। আমি কি ক্লাসে কোনো ম্যাম সিআর মেক একটা কথা করেছি? জিজ্ঞেস করতাম। জি অবশ্যই। ম্যাম আপনার কি পজিটিভ আমার ইয়ার আসছে নেগেটিভ, কিন্তু আমার হচ্ছে স্টিল নো আই হ্যাভ দ্য আচ্ছা। সিমটমস, সবগুলো সিমটমস আমার মধ্যে একদম ও ভিজিবল। আমি ইভেন আমার যেটা বলে যে টায়ার্ড হয়ে যাওয়া, মানে বেসিক গুলো বলি, টায়ার্ডনেস, যেটা শুধু বুঝতে ড্রাই কফটা পারছি। চলে গেছে। আমি এই যে ড্রাই কফটা চলে গেছে বলে আমি ক্লাসটা আচ্ছা নিচ্ছি, আচ্ছা। কারণ আমি যদি কথা বলতে বলতে বেশি মানে বেশি কফ হয় তাহলে তো আসলে ক্লাস নিতে পারবো না, ওইটা নিচ্ছে। বাট ফিভারটা আছে, নিতে পারবেন না। ফিভারটা হচ্ছে কোভিডে আপনার খুব হাই ফিভার হবে না, 100, 101 এরকম রেঞ্জে একটা ফিভার আসে, আবার আসে যায় এই টাইপের, সো ওরকম আছে। আর যেগুলো মাসল পুল বা আদার্স যেগুলো আছে। আচ্ছা, সো আমার যতটুকু মনে পড়ছে আমি ক্লাস থেকে আপনাদের ক্লাস থেকে মনে সিআর মেড করি নাই। সিআর কাউকে বানিয়েছি? না ম্যাম, কোনো সিআর ক্রিয়েট করা হয়। আচ্ছা, উইলিংলি কেউ সিআর হতে চান? ম্যাম সাই রাখেন, আগে তো সাই ভাই ছিল। আচ্ছা, কারো কোনো অবজেকশন আছে এই ব্যাপারে? তাহলে একজন জাস্ট একটা, আমার যদি আমি নর্মালি নোটিশ দিয়ে দিই তো তারপর অনেক ক্ষেত্রে কমিউনিকেশন বা আপনাদের হয়তো কিছু দাবি দেওয়া থাকে যেটা সিআর এর মাধ্যমে জানাতে হয়। সো ঠিক আছে, যেহেতু সাইফ আমার মাইক্রো ক্লাসে সিআর ছিল, সো ওকে আপাতত বানায় রাখলাম। তাহলে নতুন করে আর ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস আমার নিতে হবে না, আমার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আমার কাছে আছে। সো সাইফকে যেটা বলবো, সাইফ আপনি হচ্ছেন গুগল ক্লাসরুমে আজকে আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস লিখে একটা পোস্ট দিয়ে রাখবেন, সো দ্যাট বাকিরা যাতে আপনাকে রিচ করতে পারে কোনো কারণে। ঠিক আছে? শিওর ম্যাম। ওকে, সো আমরা ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলেছি অলরেডি। জাস্ট আমি একটু দেখাবো, এবং ওই যে বললাম যে আমি একটু বলে দিব যে আমি কোশ্চেন গুলো কোথা থেকে করি এই কারণে। সো এখান থেকে একটাই বড় কোশ্চেন আমি করতে পারি, টু বিগ কোশ্চেন, এই যে এখান থেকে এই যে হাউ in economics we ended up this three question, what to produce, for how to produce and for whom to produce। এই তিনটা কোশ্চেন অ্যান্সার আমরা কিভাবে দিই, এই হোয়াট, হাউ এন্ড হোম, এই অ্যান্সারটা দেওয়া ছিল হচ্ছে পেজ 3 তে। সো 3 to 7 এই পেজের মধ্যে এগুলার আলোচনা করা আছে। এখান থেকে আমি সাধারণত একটা ব্রড কোশ্চেন করে থাকি, এটা একটা জায়গা হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে আমার যে অংশটা এখানে হচ্ছে গিয়ে যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন নিয়ে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল নিয়ে এখানে আলোচনা ছিল। বেসিক জিনিসগুলো যেগুলা পড়িয়েছিলাম সেখান থেকে আসছি, এবং এই পোর্শনটা শেষেই রিভিউ কোশ্চেনের পার্ট ছিল। যাচ্ছে আসবে এই যে রিভিউ কোশ্চেন পেজ 7 এ ছিল যেটা দেওয়া। দেখেন এখানে অলরেডি রিভিউ কোশ্চেনটা দেওয়া আছে যে ডেসক্রাইব the broad facts of what, how and for whom goods and services produces। সেকেন্ড কোশ্চেনটা দরকার নেই, এই প্রথম কোশ্চেনটা আমরা পড়বো। মানে এটা অ্যাজ এ ব্রড কোশ্চেন আমি হয়তো আপনাকে করতে পারি। এইবার বলেছিলাম যে আমি হচ্ছে গিয়ে দেখিয়ে দিব এর পরের অংশগুলো। আচ্ছা, এটা যেটা আসছে ইকোনমিক ওয়ে অফ থিঙ্কিং, এই পুরো জিনিসটা সম্পর্কে আপনারা আইডিয়া রাখেন। 10 প্রিন্সিপাল যেটা বলেছিলাম, এই 10 প্রিন্সিপালের ম্যাক্রো ভিউ,
যে আমরা যখনই ডিসিশন মেক করতে যাই উই আর ফেসিং ট্রেড অফ মানে অনেকগুলো অপশন থাকে, যে কোনো একটা চুজ করি, কিভাবে করি। দেন মেকিং এ রেশনাল চয়েস, ওই যে রেশনাল পিপল থিঙ্ক অ্যাট দ্য মার্জিন, সেম সিচুয়েশনে সেম কাজটা করছি। বেনিফিটস অর ইওর গেইন, এটা অপরচুনিটি কস্ট বলছে। এই দুটো নিয়ে, এই যে বেনিফিটস আর কস্টে অপরচুনিটি কস্টের কথা আসে, যে কিভাবে অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করে আমরা ডিসিশন মেক করি। মানে মানে মেইন কথা হচ্ছে এই পোর্শনটাতে কি আলোচনা করেছে, যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি ডেইলি লাইফে ইকোনমিক ওয়েতে সবকিছু চিন্তা ভাবনা করি। হয়তো আমরা বুঝি না, কিন্তু আমরা আসলে ইকোনমিক্সটাকে ডেইলি টু ডেইলি লাইফে ইউজ করে থাকি। এটাই। দেন লাস্ট আসছে হচ্ছে চয়েসেস রেসপন্ড টু দ্য ইনসেন্টিভস, আমি ইনসেন্টিভ দেখে কিন্তু রেসপন্ড করি। তো এখানে যেহেতু আমি এটা পড়ালাম না, এটা আমাদের 10 প্রিন্সিপাল কভার করে আসে। অনেকে থাকে যে বই চ্যাপ্টারটা গো থ্রু করতে ভালোবাসে, এটা বেসিক্যালি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, দেখতে পারেন নিজের জন্য, জাস্ট একটু জেনে রাখলেন। আচ্ছা, তারপর লাস্ট যে টপিকটা এই চ্যাপ্টারে আছে সেটা হচ্ছে ইকোনমিক্স, ইজ ইট এ সোশ্যাল সায়েন্স সাবজেক্ট অর ইটস ফ্রম সায়েন্স এন্ড ইজ ইট ইউজ ফর দ্য পলিসি টুল, এরকম একটা কোশ্চেন আসে। তো মেইনলি হচ্ছে গিয়ে আমরা ইকোনমিক্স কে সায়েন্সের একটা পার্ট ধরে রাখি, বিকজ হচ্ছে সায়েন্সের মতে এটা নরমেটিভ এন্ড পজিটিভ স্টেটমেন্ট দুটোতেই যায়। পজিটিভ স্টেটমেন্ট হচ্ছে এক্সপেরিমেন্টের মাধ্যমে একটা মডেল দাঁড় করানো, যে আমি সাপোজ আমি বাজারে গেলাম, ওখানে দেখলাম যে হ্যাঁ 10 জন স্যাম্পল নিলাম, দেখলাম যে হ্যাঁ 10 জন মানুষই প্রাইস বাড়লে কম আলু কিনছে। এটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট, যে প্রাইস বাড়লে আমাদের ডিমান্ড ফল করছে, আবার প্রাইস কমলে ডিমান্ড বাড়ছে। আর নরমেটিভ স্টেটমেন্ট বলতে বোঝায় যে যেখানে হচ্ছে কি নর্ম, যে যেই আদর্শ মেনে আমরা কাজ করি। সো সায়েন্সে যখন কোনো এক্সপেরিমেন্ট, আমরা কোনো নিউ মডেল দাঁড় করাতে যাই, পজিটিভ আর নরমেটিভ দুইটা স্টেটমেন্ট ধরে আগায়, এক্সপেরিমেন্টও করে, আবার সোসাইটিতে কি চলছে সেটাও মেনে নেয়। তো ঠিক ইকোনমিক মডেল গুলোকে আমরা একইভাবেই আসলে নিয়ে আসি। প্রথমে দেখি যে সোসাইটি কি, হোয়াট ইজ দ্য সোসাইটি ভিউ, তারপর আমরা দেখি যে আমাদের আসলে পজিটিভ ভিউটা কি ছিল, এটা। আচ্ছা, আর এছাড়া যেটা হয় যে এটাকে ইকোনমিক্স এর যে টুলস গুলো ছিল সেটাকে আমরা অ্যাজ এ পলিসি অ্যাডভাইজারও ইউজ করে থাকতে পারি। তো এটা নিয়ে এখানে একটু কথা আছে। হ্যাঁ সাইফ বলেন। প্রশ্নটা একটু হচ্ছে মানে রিলিভেন্ট কিনা বুঝতে পারতেছি না, তারপর হুম করি। হুম হুম এখন হুম আমাদের যে সিচুয়েশনটা চলতেছে আলু ব্যাপারে যদি বলি, আমাদের এখন ডিমান্ডটা, প্রাইসটা বেড়ে যাওয়ার কারণে ডিমান্ডটা কমে গেছে। হুম যখন প্রাইসটা আরেকটু কমে যাবে হুম। তখন কি ডিমান্ডটা আরেকটু ইনক্রিজ হবে? আচ্ছা, এটা বোঝার জন্য সবচেয়ে ভালো ওয়ে যে একটুখানি প্রাইস চেঞ্জ হলে আমার ডিমান্ডের কতখানি পরিবর্তন হবে, এটাই তো বুঝতে চাচ্ছেন। এলাস্টিসিটি দিয়ে জি হিসেব ম্যাম। করতে পারবেন। মনে আছে যে এলাস্টিক হলে এক ধরনের, আমি দেখতে পেতাম ইনএলাস্টিক হলো আরেক ধরনের। সো আলুর ডিমান্ডটা আসলে ইনএলাস্টিক, মানে ইনএলাস্টিক কার্ভের মধ্যেও দিতে পারবেন না, আবার এলাস্টিকের মধ্যে যেটা হবে যে আমাদের আবার কতগুলো টাইপস ছিল, পারফেক্টলি এলাস্টিক, পারফেক্টলি মানে মানে কার্ভটা কতটা ফ্ল্যাটার ছিল, মানে এলাস্টিকে কি হয় কার্ভটা একটু শোয়ানো থাকে না, সো এই ফ্ল্যাটারটা কতটুকু হবে সেটার উপরে কিন্তু এলাস্টিসিটি ডিপেন্ড করছিল। কোনোটার 1%, মানে কোনোটা 1, কোনোটা 2, এরকম ভ্যালু ছিল। সো আলুর ক্ষেত্রে যদি আপনি দেখেন, আলুর ক্ষেত্রে হয়তো এলাস্টিকই পাবেন, কিন্তু এটার ভ্যালুটা হবে হচ্ছে গিয়ে স্লাইট, খুব ছোট দিকে, ধরেন 1, 2 এরকম টাইপের হবে। তার মানে দাম 1 টাকা পরিবর্তন হলে চাহিদা হয়তো 2% পরিবর্তন হবে, এরকম এরকম পাবেন। তো সাধারণত বুঝতে পারছি। প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, এটাই আমরা জানি। কিন্তু মানে প্রাইসের একটা ইউনিট চেঞ্জের জন্য কত পার্সেন্ট ডিমান্ড বাড়বে এটা বোঝার জন্য আমরা সবসময় এলাস্টিসিটিতে যাই। ঠিক একইভাবে সাপ্লাইয়ের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার মনে হতে পারে তাহলে ম্যাডাম আলুর সাপ্লাইটা, তখন সাপ্লাইটা কিভাবে, তখন আপনি প্রাইস এলাস্টিসিটি অফ সাপ্লাই দিয়ে দেখতে পারবেন। সো ওইখানেও কিন্তু এই বিষয়টাই আসে যে প্রাইস একটুখানি কমলে সাপ্লাই কতটা কমাই দিবে সাপ্লায়ার, সেটাও আপনি কিন্তু প্রাইস এলাস্টিসিটি অফ সাপ্লাই দিয়ে আসতে পারবেন। তখন আবার অ্যাপ্লিকেশনে যেতে হবে। আচ্ছা, ইকোনমিস্ট অ্যাজ এ পলিসি অ্যাডভাইজার যেটাকে বলছিলাম, যে ইকোনমিক্স এর পলিসি গুলো আমরা যা যা শিখবো দেখবেন যেটা ডে টু ডে লাইফে কিন্তু আমরা ইউজ করে থাকি। যেমন ইলাস্টিসিটি নিয়ে যেহেতু আজকে কথা হলো, এটা নিয়ে একটা কথা বলি। ধরেন সাইফ এখন একটা বিজনেস স্টার্ট করছে, ওনার বিজনেসটা কি, ওনাকে একজন পলিসি মেকার হিসেবে, একটা কনসালটেন্ট হিসেবে ওনাকে একটা ফার্মে নেওয়া হলো। সেই ফার্মে ওনার ডেকে বললো যে দেখো আমরা ডেইরি প্রোডাক্ট সেল করি,
সাপোজ ম্যাঙ্গো মিল্ক সেল করে, ডেইরি প্রোডাক্ট, হ্যাঁ ডেইরি প্রোডাক্ট সেল করে, গত বছর আমাদের রেভিনিউ খুবই কম ছিল, খুব কম সেল হয়েছে। তো তুমি এখন একটা কাজ করো যে এমন একটা পলিসি নাও তাতে হচ্ছে গিয়ে আমাদের এই ডেইরি প্রোডাক্টের সেলিংটা বেড়ে যায়। সাইফ এসে কি করলো, ও দেখলো যে ধরেন ওই প্রোডাক্টের দাম হচ্ছে 10 টাকা, ওকে করলো, ও চিন্তা করলো আচ্ছা সেল বাড়াইতে বলছে, মানে রেভিনিউ বাড়াইতে বলছে, তাহলে এক কাজ করে 10 টাকা থেকে 20 টাকা করে দিই, তাহলেই তো রেভিনিউ মানে টোটাল আর্নিং বেড়ে যাবে, তাই না? কমন সেন্স যেটা বলে। তো সে কি করলো, দাম বাড়াই দিল, বলে আমাদের প্রোডাকশন যা আছে ইটস ওকে, কিন্তু প্রোডাক্টের দাম বাড়াই দিলাম, 10 টাকা থেকে 20 টাকা করে দিলাম। এখন দেখা গেল ডেইরি প্রোডাক্ট হচ্ছে হাইলি প্রাইস সেন্সিবল, মানে হাইলি এলাস্টিক। ধরেন এলাস্টিসিটি ভ্যালু হচ্ছে ডেইরি প্রোডাক্টের জন্য 10, মানে দাম যদি 1 টাকা বাড়ায় দেন 10% হচ্ছে গিয়ে ডিমান্ড ফল করবে। হাইলি এলাস্টিক প্রোডাক্ট হওয়ার কারণে কি হইলো, সাইফ যে ওই কনসালটেন্ট হিসেবে ওই ফ্যাক্টরির দাম বাড়াই দিল প্রোডাক্টের সাথে, এর সাথে ওদের প্রোডাকশন আরো কমে গেল। তাহলে কি পলিসি মেকার যখন আমরা হই, না জেনে না শুনে একটা কথা বললাম, তাতে কি পলিসিটা কাজ করবে? করবে না কিন্তু। আর তাকে কিন্তু বুঝে শুনে মার্কেটে ডিসিশন মেক করতে হবে। সো তার থেকে যদি সাইফ দেখলো যে ওর প্রোডাক্ট হাইলি প্রাইস সেন্সিবল, মানে হাইলি এলাস্টিক, মানে অনেকগুলো নাম থাকে যেন প্রাইস সেন্সিবল বলছে, সো এখানে যদি সাইফ একটা টেকনিক নিত, সাইফ একটা অ্যাডভার্টাইজ মেক করে দিল যেখানে বলল আমাদের এই ডেইরি প্রোডাক্টটা খেলে করোনা হয় না, কিচ্ছু করলো না, ও খালি বললো এটা খেলে করোনা হবে না। ও জানে এটা প্রাইস সেন্সিবল, প্রাইসে কিছুই করে নাই, যে সেটা ও জানে পিপল রেসপন্ড টু দ্য ইনসেনটিভ, সো একটা ইনসেনটিভ দিয়ে দিল এটা খাইলে করোনা হয় না। সাথে সাথে কি হবে, ম্যাম পরে মামলা টামলা খাবো না? আচ্ছা লাইফ বয় যে বলতেছে, লাইফ বয় বলছে এই বিশ্বের প্রথম সাবান যারা করোনার বিরুদ্ধে কাজ করে, কেউ মামলা করেছে? ওইটার তো একটা আছে, মানে ভিত্তি আছে, মনে করেন যে আমি যদি সাবান দিয়ে হাত ঠিক ধুই একই তাহলে ভাবে সেটা আপনি বললেন যে হ্যাঁ আমার কথারও ভিত্তি আছে, মানে দুধ খেলে শক্তি বাড়ে, শক্তি বাড়লে করোনার এগেইনস্টে ফাইট করবে, শেষ। আমি তো এটা মিন করছি, শেষ। আচ্ছা বুঝেন নাই লুপহোলটা? আপনি এইভাবে বল, জাস্টিফিকেশন এখান দিয়ে দিবেন। সো এইটাই হচ্ছে বিষয়। সো পলিসি বুঝতে পারছি মেকার ম্যাম। অ্যাজ এ ইকোনমিস্ট, মানে আপনি যদি ইকোনমিক্স সম্পর্কে ভালো আইডিয়া রাখেন, ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ এ গুড পলিসি মেকার। যেমন আচ্ছা দিব কেয়া, আপনাকে দিয়ে একটা এক্সাম্পল দিব। কেয়া কে আছেন? ফাতিন নূর জি কেয়া। ম্যাম, আচ্ছা আপনাকে সমস্যা দিয়ে একটা নেই। এক্সাম্পল দিই। উনার একটা বিজনেস আছে, ওনার বিজনেসটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছে মনে হয় উনি ইকোনমিক্স এর বিভিন্ন টুলস ওখানে অ্যাপ্লাই করছে, এই জন্য বললাম। সো ওনার প্রোডাক্টের, ওনার লাস্ট একটা প্রোডাক্ট দেখেছি ওনার বিজনেসে আমি, দ্যাট ইজ ড্রাই ফ্রুট। হুম। তো ওনার ড্রাই ফ্রুটটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। দেখার পরে আমি দেখলাম যে, আমি জানি না উনি এটা বুঝে শুনে করেছেন কিনা, আমি দেখলাম যে এখানে একটা খুব ভালো ইনসেনটিভ উনি দিয়েছে, যেটার কারণে এই প্রোডাক্টটা সেল হবে। ইনসেনটিভটা কি, উনি ওখানে ইনগ্রিডিয়েন্টস অনেকগুলো দেখিয়েছে। হ্যাঁ, জি অনেক ম্যাম, ভ্যারাই, এটা দিয়েছি, তারপর হোমমেড টুটি ফুটিটা রাখছে যেটা কেউ রাখতেছে না, এন্ড হ্যাঁ হ্যাঁ অনেকগুলো ওইটাই বলতেছে। ভ্যারিয়েন্টে রাখছি আমি হ্যাঁ হ্যাঁ গ্রামে। অনেকগুলো অনেকগুলো হচ্ছে গিয়ে, মানে অনেকগুলো আমি আমি ইয়াগুলো বলছি। আমি ফার্স্টে দেখলাম হচ্ছে উনি প্রোডাক্টটাকে বলছে হোমমেড, হুইচ ইজ এ গুড ইনসেনটিভ। যখন আমি হোমমেড প্রোডাক্ট বলো মানুষ কিনতে রাজি হবে। তারপরে ইনসেনটিভটা দেখেছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে ভ্যারাইটিস অফ ইনগ্রিডিয়েন্টস আছে ওখানে। ভ্যারাইটিস অফ ইনগ্রিডিয়েন্টস যখন আছে, আমি দেখলাম যে একই ড্রাই ফ্রুট আমি হয়তো সেম প্রাইসে এক জায়গা থেকে নিচ্ছি, সেখানে আমি 5টা ইনগ্রিডিয়েন্টস পাচ্ছি, ওখান থেকে আমি 10টা ইনগ্রিডিয়েন্টস পেলাম, একই প্রাইস, একই সেল করে, একই ওয়েট। তখন আমি কি করবো, 10টা থেকে যেখানে ভ্যারাইটিস পাবো সেটাতে পাবো। সো মানে মেইন কথা ওই যে একটা প্রিন্সিপাল, যে ইনসেনটিভ দেওয়া, আমার জিনিসটা ভালো বা আমি কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি, সেটাই কিন্তু করেছে উনি। তো ওখানে আমি দেখলাম যে এখানে কিন্তু একটা ইকোনমিক টুল অ্যাপ্লাই হয়েছে। এবং যদি উনি আরো ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করে বিজনেসে আসতো, তাহলে উনি এটা ফাইন্ড আউট করতে পারতো এই ধরনের হোমমেড প্রোডাক্ট হচ্ছে হাইলি প্রাইস সেন্সিবল। সো প্রাইসিংটা ঠিক ওইভাবে করতে হবে যেটা ওনার আদার্স কম্পিটিটররা প্রাইসিং করছে। সো সেই কারণে যখন যেটা হবে সেম প্রাইস, তাহলে ইনসেনটিভটা কাজ করবে, ইনসেনটিভ কাজ করে ওনার প্রোডাক্টের সেল বাড়বে। বুঝতে পারছেন? সো অ্যাজ এ পলিসি মেকার শুধু যে আপনি
অন্যকে হেল্প করবেন তা না, ইকোনমিক্সে যে যে টুলস গুলো যা আমরা অ্যাপ্লিকেশন গুলো যা শিখছি এগুলোর আইডিয়া দিয়ে আমরা চাইলে নিজের ওন স্টার্ট আপেও কিন্তু এটাকে ইউজ করতে পারি। আমার ফলোটা এটাই ছিল। আচ্ছা, সো এরপরে চলে যাবে একদম লাস্টে, চ্যাপ্টারের শেষে আপনারা চ্যাপ্টারের সামারি পাবেন এবং এই যে দেখেন নিচে কোশ্চেন গুলো দেওয়া থাকবে এবং কোশ্চেন গুলোর যে পিপি এই যে পেজ 3 to 7 কোথা থেকে অ্যান্সার পাবেন সেটাও কিন্তু এখানে মোটামুটি দেওয়া থাকে। সো ডোন্ট ওয়ারি, আপনারা দেখা যাবে যে কোশ্চেন গুলো কোথা থেকে পাবেন সেটাও কিন্তু বলে দিচ্ছে। আবার ইভেন হচ্ছে কি যে স্যাম্পল কোশ্চেন বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাও কিন্তু বলে দিবে যে কোথা থেকে পাবে। যেমন দেখেন ডেফিনেশন অফ ইকোনমিক্স, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে। এটা এখানে স্টাডি প্ল্যান 1.2 মানে এই চ্যাপ্টারের 1.2 যে সেকশনটা ছিল সেখানে আপনি অ্যান্সার পাবেন। বা ইকোনমিক বিগ কোশ্চেন, যেটাকে আমি যে বলছিলাম যে একটাই বড় কোশ্চেন করা যায়, সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, আর একটা হচ্ছে ওই যে ওটা, এখান থেকে যে প্রশ্ন করেছে এটা 1.2 মানে পরের যে সেকশনটা ছিল 1.2 সেখান থেকে কিন্তু আপনি পাবেন। তো মেইন কথা যদি আপনি এক্সারসাইজও ফলো করেন, এখানে এটাই পার্কিনের বইয়ের মজা, সে হচ্ছে উনি রিভিউ কোশ্চেন দেয়, ম্যানকিউ আবার এটা দেয় না, এবং ওখানে হচ্ছে গিয়ে কোশ্চেন গুলোর অ্যান্সার কোথা থেকে পাবে সেটা আবার সে হিন্টস দিয়ে দেয়। সো নেক্সট ক্লাসে আমরা চলে যাব হচ্ছে চ্যাপ্টার 3 তে। পার্কিনের বই আমরা ফলো করব। চ্যাপ্টার 3 টা আসলে আমরা খুব বেশি পড়বো না, এটাও বলে দিচ্ছি। চ্যাপ্টার 3 ডিমান্ড এন্ড সাপ্লাই, যেটা আমরা মাইক্রো টার্ম, এখানে আসলে কিছু বেসিক আইডিয়া নেব, নিয়ে আসলে আমরা চ্যাপ্টার 10 এ যাব যেখানে এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই নিয়ে কথা বলবো। কারণ ম্যাক্রোতে আমরা ওভারঅল ডিমান্ড নিয়ে কথা বলবো হুইচ ইজ এগ্রিগেট ডিমান্ড, বা ওভারঅল সাপ্লাই নিয়ে কথা বলবো হুইচ ইজ এগ্রিগেট সাপ্লাই। সো ওটা নিয়ে কথা বলবো। ওটার জন্য আগে বেসিক ডিমান্ড সাপ্লাইটা কনসেপ্টটা ক্লিয়ার করে আমরা চ্যাপ্টার 10 এ যাব। মেইনলি চ্যাপ্টার 3 টা ওইভাবে পড়ার কিছু নাই, মানে পড়াবো না, আমি আইডিয়াটা দিয়ে ছোট কিছু জায়গা হয়তো পড়াবো, সেটা বলে দিব কি কি পড়াচ্ছি, দিয়ে আমরা চ্যাপ্টার 10 কমপ্লিট করব। চ্যাপ্টার 10 কমপ্লিট করার পর আসলে দেন উই উইল ব্যাক টু আমার চ্যাপ্টার 4 হুইচ ইজ অ্যাবাউট জিডিপি, সেখানে আমরা ব্যাক করে আসবো। তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আশা করি। আর কোনো কোশ্চেন থাকলে আমি যদি ওই যে বললাম যে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি হয়তো নেক্সট ক্লাস শুরুতে ওটার অ্যান্সার করে ফেলবো। আচ্ছা, ওকে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।